তো গতকাল আমরা পিতৃপক্ষের যে ক্লাসটা করলাম সেখানে আমরা সারমর্ম এটাই জানতে পারলাম যে আমরা যে জগতে বাস করি সেই জগতের মূল চালনা শক্তি হচ্ছে অত্যাচারের শক্তি, এবং সিস্টেমটা এইভাবে তৈরি করা আছে যে এখানে যে জন্ম নেবে তাকে পাপ এবং পুণ্যের মাঝখানে থেকে একটা সে উচ্চতর অবস্থায় যেতে পারে অথবা নিম্নতর অবস্থায় যেতে পারে, এবং সেটাকেও ডমিনেট করার জন্য এই জগতের সম্পূর্ণ, যেমন একটা সিনেমার স্ক্রিপ্ট আগে থেকেই পূর্বরচিত থাকে, সেই রকমই এই জগতের স্ক্রিপ্ট পূর্বরচিত থাকে। এবং আমরা ভাবি যে আমাদের কর্মের মাধ্যমে আমরা তাতে কিছু হেরফের করছি। এটাও পুরোপুরি আবার কোনো সময় গিয়ে দেখবেন সঠিক নয়, পুরোপুরি সঠিক নয়। একমাত্র ডিভাইন স্পার্ক ব্যাপারটা যে বুঝিয়েছিলাম সেটা তো কালকে অতটা বোঝাতে পারিনি, কারণ ওটা বোঝাতে 2 ঘন্টা লাগবে। সেই নিয়ে তো আমি ভিডিও অলরেডি বানিয়ে রেখেছি, তো সেটা দেখে নেবে। ডিভাইন স্পার্ক যার মধ্যে আছে সেই প্রচেষ্টা করতে পারে, এবং সে ম্যাট্রিক্সের মধ্যে কিছু না কিছু বা মায়াজালের জগতে কিছু না কিছু পরিবর্তন আনার একটা প্রচেষ্টা মাত্র করতে পারে, তার বেশি কিছু নয়। এতে বিশাল কিছু পরিবর্তন হয়ে যাবে সেটা নয়। যেমন প্রত্যেকটা যে যন্ত্রই তার ব্যক্তিগত বৈশিষ্ট্য দ্বারা এমনভাবে তৈরি যে সে একটা সময় বিকল হতে পারে, তেমনও এই জগতের যে যন্ত্র পদ্ধতি এটাও একটা সময় ধীরে ধীরে বিকল হওয়ার দিকে এগিয়ে চলেছে। আবার সেটাকে রিপেয়ারও করা হচ্ছে, কিন্তু আবার বিকলও হচ্ছে। বিভিন্নভাবে এই জিনিসটা চলছে। তার মানে আমরা এই জগতের মধ্যে যারা বাসিন্দা আছি, আমাদেরকে কন্টিনিউয়াসলি চেষ্টা করতে হবে, যেমন একটা ভিডিও গেম খেলার সময় কিছু ভালো পয়েন্টস কালেক্ট করতে হয়, সেরকমই আমাদের জীবনকে বাঁচার সময় কিছু ভালো পয়েন্টস কালেক্ট করতে হবে, কিছু পুণ্যকর্মের পয়েন্টস কালেক্ট করতে হবে। এটা নিশ্চিত নয় যে সেই পুণ্যফলের কর্মফল সর্বদা মিষ্টি হবে, কিন্তু আপনাকে পয়েন্ট কালেক্ট করতে থাকতে হবে। কারণ এখানে জগতে অনেকের উদাহরণ এরকমও আছে যারা ধার্মিক ব্যক্তি, দান পুণ্য খয়রাতি সবই করেন এবং মানুষের সেবা করেন, তার সত্ত্বেও তাকে সেই মানুষই ক্ষতি করে যার সেবা সে করেছে নিঃস্বার্থভাবে, এবং তাকেই ফাঁসির কাঠ অবধি নিয়ে যায়। এই লেভেল অবধি আমরা জগতে নিষ্ঠুরতার প্রমাণ পাই যে, এবং এটাকে অনেকে ডিফেন্ড করার চেষ্টা করে এটা বলে যে পূর্বজন্মের কোনো পাপকর্মের ফল সে এখন পাচ্ছে, যেটা খারাপ। এখন যে পুণ্য ফলটা করছে সেটার ফল সে পরে পাবে, যেটা সে ভালো পাবে। তো সর্বদাই আমাদের একটা ইন্ডিকেট করা হয় যে মৃত্যুর পরে আমরা একটা ভালো জায়গায় যেতে পারি, যেখানে যার জন্য আমাদের বেঁচে থাকতে পুণ্যফল অর্জন করতে হবে, এবং সেখান থেকে আমাদের একটা পরের স্টেজে আমরা যাই। কিন্তু এই সংসারের সিস্টেম হলো, যেই মুহূর্তে আপনি পুণ্যফল অর্জন করেও ফেললেন এবং পরবর্তী স্টেজে চলেও গেলেন, পরবর্তী স্টেজে যখন চলে গেলেন, আপনি যখন দেহ চলে গেল, আপনি যখন আর এই শরীরে নেই, যখন আপনি সূক্ষ্ম জগতে আবার ফিরে গেলেন, তখন আপনার কাছে পুণ্যকর্ম করার আর কোনো অপশন থাকে না, এবং সেই যে ব্যালেন্সটা আপনি নিয়ে মারা গিয়েছিলেন সেই ব্যালেন্সটা ধীরে ধীরে ক্ষইতে থাকে, আবার আপনার পতন হয় এবং নিম্নতর জনিতে আবার আপনাকে যেতে বাধ্য হতে হয়। এইটা হলো একটা ভাগ্যের বা জীবনের একটা নিষ্ঠুর পরিহাস। এরই মাঝখানে যখন একটা ব্যক্তি জন্মগ্রহণ করে, যেটা আমি কালকে পুরো ডিটেলসে বোঝালাম, তার যখন মৃত্যু হয়, মৃত্যুর সময় তার কাছে একটা সাদা আলোর টানেল বা পাইপের মতো একটা আলো এসে ধরা দেয়। আর সেই টানেলের মধ্যে সামনে সে দেখতে পায় তার ধর্মের যে মহাপুরুষ আছে তাকে, অথবা সে যাকে বিশ্বাস করে এসছে কোনো দেবদেবী, অথবা তার যদি কোনো প্রিয় ব্যক্তিজন থাকে যার যে তার আগে মারা গেছে তাকে, অথবা অনেককে সে দেখতে পায়, তার পছন্দের কাউকে দেখতে পায় যে তাকে অনুগমন করতে অনুরোধ করে যে তুমি এই লাইটের টানেলের মধ্যে এসো। এইগুলো আমি সেখান থেকে বলছি যেখান থেকে নেয়ার ডেথ এক্সপিরিয়েন্স, মানে কিছু কিছু মানুষ সাময়িক সময়ের জন্য মারা গিয়ে আবার জীবিত হয়ে গেছেন, এরকম আপনি খবরে অনেকই নিউজ দেখেন। এই ধরনের নিউজ যে ব্যক্তিদের সঙ্গে ঘটেছে ঘটনাগুলো, তারা সকলেই আলোর টানেল দেখতে পেয়েছে, এবং তারা সবাই দেখতে পেয়েছে যে কেউ না কেউ তাকে এসে গাইড করছে যে চলো এই আলোর টানেল দিয়ে তোমার মুক্তির পথ প্রশস্ত করো। যেই মুহূর্তে সে আলোর টানেলটাকে চয়েস করেছে সেই মুহূর্তে তাকে নিয়ে গিয়ে চাঁদে বসানো হয়েছে, এবং চাঁদ থেকে তাকে পুনরায় তার মেন্টালি সাইকোলজিক্যালি তাকে বিভিন্নভাবে আহ, প্রভাবিত করে প্রভাবিত করে তাকে পুনরায় পুনর্জন্মে পাঠানো হয় যে তুমি দেখো, এই জন্মে পাপ করেছো, মাটাকে কষ্ট দিয়েছো, তো পরের জন্মে তোমাকে সে কষ্ট দিয়ে দেবে, তোমার ব্যালেন্স হয়ে যাবে। তো তুমি আবার একটা জীবনের যে যাত্রার যে লেসেনটা বা আধ্যাত্মিক উন্নতিটা তোমার হয়ে যাবে, তারপর তুমি ফিরে আসবে। এখান অবধি ঠিক থাকে, তাও ধরে নেওয়া যায়, চলো যেটা বলছে খেলাটা নষ্ট খেলা হলো, চলো খেলা যেতে পারে। কিন্তু যেই মুহূর্তে আপনি রাজি হয়ে যান, আপনি যে কাজের জন্য পৃথিবীতে আসছেন সেই পারপাসটা আপনার মাথা থেকে ভুলিয়ে দেওয়া হয়। জন্মের পর আপনার কিন্তু কিছুই মনে থাকে না যে কেন, কি পরিবারে জন্মালাম, জন্মানোর পেছনে কারণ কি, এই ব্যক্তিটা আমাকে অত্যাচার করছে কেন, এই ব্যক্তিটা আমাকে টর্চার করছে কেন, এই ব্যক্তিটা আমাকে ভালোবাসছে কেন, বা এই এই সুখগুলো আমার নেই কেন, বা এই সুখগুলো আমি কবে পাবো। তার হিসেবটা যদি তাকে মাথায় রেখে দিত যে তোমার এই কর্মের জন্য তুমি জন্ম নিয়েছো, তুমি এই কর্মটা করো এবং সেখানে ব্যালেন্সটা ঠিকঠাক করো, এবং সেখানে ব্যালেন্সটা ঠিকঠাক করার পর তুমি আবার এই জগতে থেকে আর আর ফিরে আসতে হবে না, কারণ তুমি এখানে সব হিসেব খাতা মিটিয়ে দিয়েছো, সেটুকু করে দিলেই ল্যাটা চুকিয়ে যেত। কিন্তু জগৎস্রষ্টার সিস্টেমটা এতটা পাশবিক, এতটা নিষ্ঠুর এবং মর্মর, এই বর্বরচিত,
যে জন্মের সময়তেই আপনাকে পূর্বজন্মের যে প্রতিশ্রুতি এবং কি কি কর্মফল বাকি আছে তার ব্যালেন্স, সেগুলোকে স্বাভাবিক জনস্তরে ভুলিয়ে দেওয়া হয়। কেউ যদি বলে এখন পাস্ট লাইফ রিগ্রেশন করে আমি জানতে চাই, অনেকেই বলে পাস্ট লাইফ রিগ্রেশন করে আমি জানতে চাই যে আমাকে কেন এই জন্মে এত কষ্ট পেতে হচ্ছে। সবসময় জানবেন পাস্ট লাইফ রিগ্রেশন বলুন বা আমাদের পূর্বজন্ম বলুন বা যে কোনো জিনিস বলুন, এগুলো হলো ম্যানিপুলেটেবল। মানে এটা কোনো রকম পার্মানেন্ট সলিউশন নয়, এটা অবশ্যই একটা সলিউশন, কিন্তু এটা পার্মানেন্ট সলিউশন নাও হতে পারে। কেন আমি বলে দিচ্ছি। আপনি যেটাকে দেখছেন, ভিজুয়ালাইজ করছেন পুরানো টাইম লাইনে গিয়ে, যে অতীত জীবনে আমি একজন ঘোড়া ছিলাম, কোনো জীবনে একটা কুকুর ছিলাম, কোনো জীবনে একটা গরিব মানুষ ছিলাম, সেগুলো আপনি কিভাবে দেখছেন? সেগুলো আপনি দেখছেন একটা ফ্ল্যাশব্যাক অফ মেমোরি, মানে স্মৃতির একটা ফ্ল্যাশব্যাক থেকে আপনি সেই জিনিসগুলোকে দেখছেন। আমরা ফোনেও কিন্তু ফ্ল্যাশব্যাক দেখতে পাই। ধরুন আমার কাছে, আমি এই উদাহরণটা অনেকবার আগেও দিয়েছি, এই উদাহরণটা মন দিয়ে বোঝার চেষ্টা করুন। আমার কাছে দুটো ফোন আছে ধরে নিচ্ছি, ঠিক আছে? এবারে আমার এই ফোনটা পুরানো, এই ফোনটা নতুন। এই ফোনে আমি ছবি তুলেছি অনেক, এই ফোনটা সবে মাত্র কিনেছি, এই ফোনে আমি কোনো ছবি এখনো অবধি তুলিনি। তো আমি কি করতে পারি, এই ফোনের ডেটা এই ফোনে যদি আমি ট্রান্সফার করে দিই, আর একটা কোনো অচেনা মানুষ যদি আমার এই ফোনটা দেখে এবং সে হাতে নিয়ে ব্যবহার করা শুরু করে, সে দেখবে আমি 2025 সালের জানুয়ারি মাসে ছবি তুলেছি কিছু, সেপ্টেম্বর মাসে ছবি তুলেছি, এপ্রিল মাসে ছবি তুলেছি, কিন্তু এইটা এসছে আমার হাতে হয়তো সেপ্টেম্বর মাসে, কিন্তু জানুয়ারি মাসের ছবিও সেই ফোনে দেখতে পাচ্ছে। তাকে যদি আলাদা করে বলে না দেওয়া হয় যে আমি এই ফোনটা সেপ্টেম্বর মাসে কিনেছি, সে কিছু করেই বিভেদ করতে পারবে না যে এই ফোনটা দ্বারা ওই ছবিগুলো তোলা হয়নি, বা এই ফোনটার দ্বারা ওই ছবিগুলো কোনোভাবে ক্যাপচার হয়নি, কারণ এই ফোনটা তখন হয়তো বানানোই হয়নি কোম্পানির দ্বারা। আমি সেপ্টেম্বরে কিনেছি, হয়তো জুলাই মাসে বানানো হয়েছে, কিন্তু এতে মার্চ মাসের ছবিও দেখা যাচ্ছে, জানুয়ারি মাসের ছবিও দেখা যাচ্ছে, কি করে সম্ভব? তার মানে আপনি ভাবছেন কি, এই ফোনটা ধরুন মার্চ মাসের দার্জিলিংয়ের ছবি দেখা যাচ্ছে, ফেব্রুয়ারি মাসের কাশ্মীরের ছবি দেখা যাচ্ছে, তাহলে যেই ফোনটা আপনার হাতে দেখছে, সে কি ভাবছে যে এই ফোনটা নিয়ে আপনি কাশ্মীর ঘুরেছেন, এই ফোনটা নিয়ে আপনি দার্জিলিংও ঘুরেছেন। কিন্তু ভাবুন এই ফোনটা কি আদৌ তখন তৈরি হয়েছিল? কারণ এই ফোনটা তো জুলাই মাসে তৈরি হয়েছে, আমি বলছি। আমি কিনেছি এটা সেপ্টেম্বর মাসে, সেপ্টেম্বর মাসে আমি এই ফোন থেকে সমস্ত ডেটাগুলো এই ফোনে ট্রান্সফার করেছি। তো এইখানে দেখাচ্ছে মার্চ মাসে আমি ছবি তুলেছি, যখন এই ফোনটা তৈরিও হয়নি। তার মানে এই ফোনটা অ্যাকচুয়ালি সেই কর্মটা করেনি, যেই কর্মটা বলা হচ্ছে যে এই ফোনটা করেছে। আমি এটাই বোঝাতে চাইছি যে অ্যাকচুয়ালি ফোনটা সেই কর্মটা করেনি, যেই কর্মটা আমরা বোঝাতে চাইছি, যে এই ফোনটা দার্জিলিংয়ে যায়নি কোনোদিনও, এই ফোনটা কোনোদিনও কাশ্মীরে যায়নি, কিন্তু প্রমাণ দেখাচ্ছে যে এই ফোনটা সত্যি দার্জিলিংয়ে গিয়েছিল, এই ফোনটা সত্যি কাশ্মীরে গিয়েছিল। সেই রকমই আমাদের যে পূর্বজীবন এবং পুনর্জীবনের যে আমরা ফ্ল্যাশব্যাকগুলো দেখি, হতে পারে, মেবি নাও হতে পারে, কিন্তু হতেও পারে যে সেইগুলো আর্টিফিশিয়ালি মেমোরি করে আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হচ্ছে, যেটা বাস্তবে হয়তো ঘটেইনি। ঠিক যেমন কোনো ব্যক্তির মুখ নিয়ে বর্তমান দিনে এআই ভিডিও বানিয়ে তার একটা সিনেমা বানিয়ে দেওয়া যেতে পারে, হয়তো সেই ব্যক্তিটা বাড়িতে শুয়ে আছে, কিন্তু এআই ভিডিও বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে বর্তমান প্রযুক্তির ভিডিও, সঙ্গে সঙ্গে কি করবে, সেই ব্যক্তির ছবিটাকে নিয়ে তার, সে হাঁটছে, চলছে, গল্প করছে, তার বিয়ে হচ্ছে, সমস্ত সিনগুলো ক্রিয়েট করে দিতে পারে, এবং সামনের ব্যক্তি বিশ্বাস করে নিল যে সেই ব্যক্তি সেই মুভিটা অভিনয় করেছে। এই রকম প্রযুক্তি যদি আমাদের কাছে থাকে, যে জগৎ সৃষ্টি করেছে তার কাছে এর থেকে কত উন্নত প্রযুক্তি থাকতে পারে ম্যানিপুলেশনের। হয়তো বিশ্বাসই করবেন না, হয়তো আপনার ছেলের একটা কোনো ভিডিও করে কেউ পাঠিয়ে দিল, যে ভিডিও স্থানে হয়তো ছেলে কোনোদিনও উপস্থিতি ছিল না, যে কর্মটা করেনি আর যে কর্মটা ছেলের তরফ থেকে এক্সপেক্ট করা যায় না, সেরকম একটা ভিডিও কেউ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে বানিয়ে আপনাকে পাঠিয়ে দিল, এতটাই পারফেক্ট বানিয়েছে যে আপনি বিশ্বাস করে ফেললেন, এবং সেখান থেকে আপনার মনে ক্ষোভ, উত্তেজনা, রাগ বা ভালোবাসা, প্রেম ইত্যাদি জেগে উঠল। যদি একটা মানুষের তৈরি প্রযুক্তি এই রকম আপনাকে ধন্ধে ফেলতে পারে, তাহলে যে গোটা মহাজাগতিক শক্তি বা গোটা গোটা মহাজগৎকে বানিয়েছে সেই ম্যানিপুলেটর, তার কাছে তো এর থেকে অনেক প্রযুক্তি উন্নত থাকতে পারে, যেখানে সে আর্টিফিশিয়ালি মেমোরি ক্রিয়েট করে দেখাতে পারে যে আগের জন্মে তুমি মাকে কষ্ট দিয়েছিলে বলে এই জন্মে মা তোমাকে কষ্ট দিচ্ছে, হয়তো সেই ঘটনা ঘটেইনি। এইভাবেও তো ভাবতে পারা যায়। কেন? কারণ বলা হয় যেটা আছে পিণ্ডে সেটাই আছে ব্রহ্মাণ্ডে। মানে যেটা আমাদের শরীরের মধ্যে আছে, যেমন কোষ আছে, কোষের মধ্যে নিউক্লিয়াস আছে, তেমনি একটা জগৎ আছে, জগতের কেন্দ্রে একটা গ্রহ আছে, সেরকমই যেমন এর চারদিকে ঘুরছে, তেমনই আমাদের শরীরের মধ্যে কিছু না কিছু কোষের মধ্যে জিনিসপত্র তার নিউক্লিয়াসের চারদিকে ঘুরছে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম ঘটনা। মানে যেটা আমাদের অন্তরে আছে সেটাই বহির্বিশ্বেও আছে। তার মানে যদি আমাদের নেতারা কোরাপ্ট হয়, তাহলে কোনোভাবে সম্ভাবনা একদমই নেই যে
যে জগৎ সৃষ্টি করেছে সেও করাপ্ট, কারণ যখন ফার্স্ট সিন বা প্রথম পাপ হচ্ছিল, যেটা সিস্টেমটাকে শৃঙ্খলার মধ্যে রাখতে পারছে না, সেই সময় যদি ক্রিয়েটার চাইতো প্রথম পাপকে থামিয়ে দেওয়া সম্ভব ছিল। কিন্তু ক্রিয়েটার কি বলল? ক্রিয়েটার বলল, তোমাকে আমি স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছি, তুমি তোমার মতো কর্ম করতে সক্ষম। সত্যি ভেবে দেখুন কতটা জিনিস আপনি স্বাধীন ইচ্ছা শক্তিতে করেছেন। কেউ একটা স্বাধীন ইচ্ছা শক্তিতে করেছেন, জীবনে যে কোনো একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র ঘটনার উদাহরণ দিন যেটায় তার স্বাধীন ইচ্ছা শক্তি কায়েম ছিল। মাইক অন হবে, স্যার বলবো? বলুন। স্যার আপনার কাছে যে কোর্স গুলো করছি, এগুলো তো ডেফিনেটলি আমার স্বাধীন ইচ্ছে শক্তি, এখানে তো কারোর হস্তক্ষেপ, কারোর কোনো ইন্টারফারেন্স নেই, এবং করছি নিজের কারো ইচ্ছা। বলতে কাকে? আপনি শুধু মানুষকে ভাবছেন যে মানুষের হস্তক্ষেপটাই হস্তক্ষেপ? তাহলে মানুষই শুধু হস্তক্ষেপ করে, তাই তো? মানে স্বাধীন ইচ্ছা শক্তি মানে এমন একটা পরিস্থিতি যেখানে শুধুমাত্র মানুষ অ্যাবসেন্ট থাকবে, তাহলেই আমার স্বাধীন ইচ্ছা শক্তি, কারণ কেউ কারো প্রভাব বিস্তার করেনি। আচ্ছা, আপনি কোর্সটা না শিখে, যে কোর্সটা শিখেছে বলছে, শিখেছেন, তিনি কোর্সটা না শিখে থাকতে পারতেন। আর যিনি কোর্সটা এখনো শেখেননি, তিনি কোর্সটা না শিখেই থাকতে পারছেন বলে কোর্সটা শেখেননি। এটা তো যার যার নিজস্ব মানে কি বলবো, নিজস্ব চিন্তা ইচ্ছে। আসে কোথা থেকে, কিভাবে আসে? এই যে আপনাদের আমি জাগানোর কাজ করছি, এটাও কিন্তু সে চায় যে কিছু মানুষকে জাগানো হোক। কেন? কেন কেউ উত্তর দিতে পারবে? আমি যে এখানে বসে আপনাদের তার রহস্যভেদ করছি, সে চায়, সেজন্য এটা হচ্ছে। কেন? কেন সেপারেশন চায়? হ্যাঁ, গেমটা সেপারেশন জমবে। হ্যাঁ, যাতে মায়ের জগৎ বহল থাকে। ইয়েস, কারণ কিছু লোক জেনে গেল সত্যিটা, কিছু হ্যাঁ, বাকিরা বিশ্বাস করবে না, ঝগড়া মারামারি করবে। কিছুটা কিছু তো সে উপড়ে ফেলতে পারবে না। জেনে যাওয়ার পর কিছু উপড়ে ফেলতে পারবে সে নিয়মটাকে? কিন্তু না। সে জেনে গেল, বাকিরা যারা জানে না তাদের সঙ্গে এদের বিভেদ সৃষ্টি হয়ে গেল। বিভাজন। এই যে বিভাজন হয়ে গেল, এটাকেই বলে বিভাজনের রাজনীতি। বিভাজনের রাজনীতি। শুকর। বোঝা গেল? হ্যাঁ, হ্যাঁ, কেউ শুকর। কেউ জানলো, কেউ জানলো হ্যাঁ, না। কেউ জানলো, এবার যে কেউ জানে বিশ্বাস করলো। জানে এবার যে জানে, সে যে জানে না তাকে ভাববে এ ভাই আমার লেভেলের নয়। আমার লেভেলের এই না। যে সেপারেশনটা ভেবে নিল, ওখান থেকে ওই কালকে যে ভাবচক্রে পড়লাম, শুকরের জন্ম নিল, শুকর। তারপরে ওখান শুকর। থেকে পাখি এসে গেল, মোহ, হুম, যে আমার হুম, বিশ্বাসটা ঠিক। ঠিক। তারপরে ওখান থেকে সাপের জন্ম নিল, যে এ আমার জন্য ভালো নয়। আমার জন্য ভালো চক্র নয়। চালু হয়ে গেল। কেউ গেমটাকে বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। গতকালের ভিডিওটা সেজন্য দেখা আবশ্যক, যেটা আমি ইউটিউবে আপলোড করে দিয়েছি। যদি কেউ এখানে নতুন ব্যক্তি থাকেন যিনি কালকের ক্লাসটি করেননি, অতি অবশ্যই এই ক্লাসটি শেষ হয়ে যাওয়ার পর আমার ইউটিউব চ্যানেলে যেটা রিসেন্ট ভিডিও আজকের তারিখে আপলোড হয়েছে সেটা অবশ্যই দেখে নেবেন। ঠিক আছে? তো এটা হলো ফর্মুলা। মানে আপনি দোকানে গিয়ে বা মলে গিয়ে ভাবছেন 1,00,000 জামার মধ্যে আপনি নিজের জন্য একটা জামাকে চয়েস করলাম, ধরে নিচ্ছি করলাম না সেটা আমি ধরছি না, উদাহরণ পরে সেটা ধরবো। আগে ধরে নিচ্ছি 1,00,000 জামা আছে গোটা মলের মধ্যে, আপনি একটা জামা চয়েস করলেন। আপনি ভাবছেন এটা আপনি আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়েছেন, তাই না? কিন্তু আপনি 1,00,000 জামার মধ্যে যদি নিতে চাইতেন, একটা চয়েস করতে বাধ্য ছিলেন। যদি নিতে চান, ধরে নিচ্ছি পৃথিবীতে আর কোনো দোকান নেই, ওই একটাই দোকান আছে, আর ওতে 1,00,000 জামা আছে, আর আপনাকে জামা প্যান্ট লাগবে। যদি এটা দেখা হয়, তাহলে ধরা হবে যে আপনি ওই 1,00,000 জামার মধ্যে একটা জামা সিলেক্ট করতে বাধ্য ছিলেন। তার মানে যদি 1,00,000 খানাই আপনার কাছে চয়েস ছিল, তার মধ্যে একটা জামা আপনি সিলেক্ট করতে বাধ্য ছিলেন। আপনার কাছে 1,00,001 নম্বর জামাটা কিন্তু উপলব্ধ ছিল না। আপনি চাইলে 1,00,001 নম্বর চয়েসের মধ্যে একটা চয়েস ক্রিয়েট করতে পারতেন না, কারণ ওখানে 1,00,000ই জামা ছিল। এটাকে বলা হয় ইলিউশন অফ চয়েস। যেরকম আপনাকে আমাদের গবাদি পশু রাখার জন্য প্রথমে একটা নেতাকে হঠাৎ করে দেখা যায় যে তার পপুলারিটি বৃদ্ধি পাচ্ছে, চারদিকে তার পোস্টার উঠছে, আর যে পুরানো নেতা ছিল যাকে দিয়ে কাজ চলবে না, কারণ পাবলিকের চোখে সে পুরানো হয়ে গেছে এবং পাবলিকের এক্সপেকটেশন তার থেকে কমে গেছে, তার ধীরে ধীরে দেখা যাচ্ছে ছবি ম্লান হচ্ছে এবং সে বিভিন্ন জায়গায় ভুলভাল বকে ফেলছে, বা তার দ্বারা কোনো রকম ক্ষতিকর ইভেন্টকে বারবার খবরে ফ্ল্যাশ হচ্ছে।
আপনি ভাবলেন যে নতুন ব্যক্তিটাকে আপনি ভোট দ্বারা চয়েস করে আনলেন, কিন্তু অ্যাকচুয়ালি আপনার কাছে তৃতীয় কোনো অপশানই ছিল না চয়েস করার, আপনাকে বাধ্য করা হলো এই চয়েসটা করতে। এবার আপনার কাছে এখানে ফ্রি উইল আদৌ আছে কি না সেটা ভেবে দেখুন। বলুন এবার। স্যার আমি একটা কথা বলবো। বলুন। বলছি তার মানে আমাদেরকে পুরোটাই চালাচ্ছে কেউ, হুম। মানে আমাদের চিন্তা ভাবনা সবটাই কন্ট্রোল করছে, সেইভাবেই আমরা চলছি, তাই কি? ইয়েস। এবং সেই চিন্তা ভাবনার মধ্যে কোনো কোনো মাঝে মাঝে ভালো অ্যাপ্লিকেশান ডাউনলোড হয়ে যাচ্ছে যেটা আমাদের সুটেবল, কিছু কিছু ভাইরাস অ্যাপ্লিকেশান ডাউনলোড হয়ে যাচ্ছে যেটা আমাদের জন্য আনসুটেবল। ভাইরাস অ্যাপ্লিকেশানটা যারা তৈরি করছে তারাই কিন্তু অ্যান্টিভাইরাস তৈরি করে কম্পিউটার জগতে। ভেবে দেখেছেন এই ব্যাপারটা? যারা ভাইরাস তৈরি করে তারাই অ্যান্টিভাইরাস তৈরি করে। এবারে অ্যান্টিভাইরাসটা আপনাকে বিক্রি করা হচ্ছে ইন দ্য নেম অফ রেমেডি, যেটা আমি কাজ করছি। ভাইরাসটা আমার মতো কোনো ব্যক্তির দ্বারা তৈরি করে তাকে দিয়ে সমাজে চালনা করা হচ্ছে। ধরুন আপনার ননদ সেটা করছে, আপনার শাশুড়ি করছে, আপনার স্বামী করছে, আপনার স্ত্রী করছে, বা আপনার সন্তান করছে, বা আপনার পরিবার করছে। বোঝা গেল? তার মানে কাউকে দিয়ে একটা ভাইরাস সেল করানো হচ্ছে, কাউকে দিয়ে অ্যান্টিভাইরাস সেল করানো হচ্ছে, দুজনেই কিন্তু কালের প্রতিনিধি। যাতে খেলাটার মধ্যে খেলতে খেলতে আপনি কখনো আসলটা না জেনে ফেলেন যে এটা একটা বদমাইশি চলছে। সেজন্য আপনার এখন ইনস্টাগ্রাম, ইউটিউব, ফেসবুকে লাল, নীল, সবুজ বিভিন্ন রকমের বাবার আবির্ভাব হচ্ছে। তারা বোঝানোর চেষ্টা করছে যে তোমার উপর যে পাপকর্ম এবং তোমার উপর যে অত্যাচার হচ্ছে সেটা তোমার পূর্ব নির্ধারিত কর্মের ফল। তোমাকে সেটা ঈশ্বরের নাম ভজনা করে যাওয়া উচিত যাতে সেখান থেকে তোমার মুক্তি হয়। কেন কেন তারা ইমপ্লান্টেড হচ্ছে আমাদের সিস্টেমের মধ্যে? কেন ফোর্সফুলি তারা চলে আসছে আমাদের নিউজ ফিডে? কারণ কাল এটা চায় যে মানুষ আলটিমেটলি কনফিউজ থাকুক, যেমন আপনাদের আমি এখন কনফিউজই করছি। এটা সত্যি কথা তো? আপনারা এখন কনফিউজ তো, হ্যাঁ কি না? হ্যালো? হ্যাঁ স্যার, একটু স্যার, হ্যাঁ, স্যার। confused। স্যার। হ্যাঁ তার মানে- হ্যালো স্যার। বিশেষ করে সোশ্যাল না, মিডিয়া হচ্ছে। দেখলে তো আরো কনফিউজ না হচ্ছে। স্যার, না স্যার, কনফিউজ নয়। কেউ কনফিউজ আমরা তো না? জানছি। এবার যে না, কনফিউজ স্যার, নয় তার স্যার, সাথে কনফিউজ। Obviously না কনফিউজ না স্যার একটা কথা বলতে চাই আমি। হ্যাঁ বলুন বলুন। কনফিউজ না স্যার, আরেকটু বেড়ে গেছে। বলছি স্যার, আমি কিছুদিন হলো গীতা চ্যান্টিং গ্রুপে জয়েন করেছি, বুঝলেন? হুম। একজন অর্ঘ্যপূর্ণা মাতাজি বলে একজন মাতাজি, উনি চ্যান্টিং করান গীতা। তো আমার স্যার একটা রেকি করে একটা জিনিস হয়েছে, আমি আবেগে প্লুত হচ্ছি না, মানে ভক্তি যে স্তরে একসময় আমার মধ্যে ছিল, হ্যাঁ, যে যেটা বলেছে সেটা আমি চোখ বন্ধ করে বিশ্বাস করে নিলাম, সেটাই ধ্রুব সত্য কথা এরকম বলে মেনে নিলাম, আমি কিছুতেই হতে পারছি না সেখানে। এবং আমি নিজেকে মানে একটা শুষ্কম কাস্টম হিসেবে দেখতে পাচ্ছি জায়গাটাতে, প্রথম কথা। এবং সেকেন্ডলি হচ্ছে, যখন আমি চ্যান্টিং করছি তখন আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে শ্রীকৃষ্ণ এই যে বলেছেন যে দুঃখ করা উচিত না, শোক করা উচিত না মানুষ মরে গেলে বা তার আত্মীয় পরিজন মরে গেলে, তো তিনি যখন তার যদুবংশ ধ্বংস হয়ে গেছিল তখন কেন উনি শোক প্রকাশ করেছিলেন? তাহলে তখন কেন উনি কাঁদছিলেন? তখন আমাকে মাতাজি বোঝালেন যে সবকিছুই ভক্তি দিয়ে আমাদের মেনে নিতে হয়, আমাদের অত প্রশ্ন করলে ভক্তির ভাব কমে যায়। তো আমি তো ভক্তি আনতেই পারছি না, তো আমি ভাব কমাবো বা বাড়াবো কি করে? আমার চোখ দিয়ে এক ফোঁটাও জল বেরোচ্ছে না, কারণ অনেকে দেখছি গীতা চ্যান্টিং করতে গিয়ে তারা চোখ দিয়ে জল বার করে কেঁদে কেটে অ্যাকশন হচ্ছে, কিন্তু আমি হতে পারছি না, যার ফলে আমি 3-4টে ক্লাস মিস করে গেছি। তো স্যার, এটাকে কি বলবো? কি আর বলবো, এখানে যে ক্লাস হচ্ছে এটা একটু সেই কিছু জানি না এখানে কি বলতে মানে হবে, কমেন্ট। আবেগটা আসছে না স্যার, মানে মাথার মধ্যে। ঠিক ঠিক আছে ঠিক আছে শাশ্বতী দি, আপনি 22 তারিখে আসুন, আবেগ আসছে আচ্ছা, এবার ব্যাপারটা হলো যে আমরা পুরো গেমের মধ্যে আছি, সেটা আরো কি করে বুঝবো? জন্ম থেকে একটা জিনিস লক্ষ্য করবেন, আপনাকে প্রাপ্ত করার অনেক অপশন দেওয়া হয়, সে স্কুল থেকে, ভালো ভ্যাকসিন থেকে, ভালো ঔষধ থেকে, কিন্তু আপনি কোনো জায়গায় কোনো কারিকুলামে চোখ বুজে 15 মিনিট আধ ঘন্টা বসে থেকে অন্তর্ধ্যান করতে হবে, এই রকম কারিকুলাম কিন্তু কোনো
সিস্টেমের মধ্যে নেই যেখানে আপনাকে বলা হয়েছে যে আজকে কিচ্ছু কাজ নেই, তোমাকে কিচ্ছু অর্জন করতে হবে না, তুমি চোখ বুজে অন্তর্ধ্যানে লীন থাকো। কেন? হ্যালো? হ্যালো স্যার। কেন? তার কারণ হচ্ছে আমি আমার সেইটা ভেতরটা যদি দেখতে কেউ পেয়ে যাবো। করে, হ্যাঁ, সেইটা যদি কেউ করে তাহলে পরে সে বুঝে যাবে যে আলটিমেটলি কি হয় বা রিয়ালিটিটা। আচ্ছা, বুঝে গেলেন, একজনকে বুঝিয়ে দিল, একজনকে গৌতম বুদ্ধ বানিয়ে দিল, চলো গ্রান্ট করে দিল গৌতম বুদ্ধকে বুদ্ধত্ব দিয়ে, তারপর কি স্যার হলো? আমি কিছু বলতে চাই। হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, অ্যাকচুয়ালি যদি ধ্যানে বসানো হয়, মানে আমরা যদি প্রতিনিয়ত ধ্যানে বসি যে কোনো ক্ষেত্রে, আমাদের মন যদি কিছুটা হলেও আমাদের কন্ট্রোলে আসে, তাহলে কিন্তু আমাদের বাইরের উদ্দীপনা যেগুলো আমাদের সঙ্গে সবসময় পরিবেশন করা হয় সেগুলোতে আমরা অতটা মানে প্রভাবিত হব না। বা স্বাভাবিকভাবে যেটা আমাকে দেখানো হচ্ছে সেটা দেখে একটু সামান্য হলেও বিচার বুদ্ধি আমার বেড়ে যাবে, যেটা সাধারণত চাওয়া হয় না। আমার এটা মনে হয়। তাহলে এটাও একটা, তারপরে আপনি আরও জিনিস দেখতে পারবেন, আপনাকে কিছু না কিছু ইনফরমেশান আপনার কাছে চলে আসে এবং সেই ইনফরমেশানগুলো আপনার ব্রেনে আপনাকে বলে এইটা নিয়ে ভাবো। কখনো দেখেছেন যে চিন্তা কিন্তু হেঁটে হেঁটে আপনার মধ্যে প্রবেশ করে, আপনি চিন্তা করতে না চাইলেও? না হ্যালো? স্যার। হ্যাঁ, করে তো। চিন্তা করে করতে না, না শুভদীপ সিং চাইলেও এর ভেতর প্রবেশ অটোমেটিক্যালি করে যায়। চিন্তা আসে। এই কথাটা হ্যাঁ, বুঝতে নিশ্চয়ই পারিনি। অটোমেটিক্যালি আসে। চিন্তা করে মাথায় যায়। আমি ঢুকে একটা পড়ে কথা বলবো। আচ্ছা যে পারমিশন কোনো ছাড়াই। হ্যাঁ, স্যার স্যার আমি একটা কথা চিন্তা বলবো। চিন্তা ঢুকে পড়ে পারমিশন ছাড়াই, আমার বিনা পারমিশন পারমিশনে লাগবে না, প্রবেশ করে যায়। প্রবেশ করে যায়। স্যার হ্যাঁ, 5 মিনিট তো ধ্যানে বসলেই প্রথমেই তো আকাশ থেকে বা মাথার উপর থেকে প্রথমে চিন্তাটাই তো আসবে, বিচারের একদম বৃষ্টি হবে, তাহলে কি হবে সেটা? ধ্যান মানে ধ্যান তো হবেই না। আমি কোনো প্রসঙ্গে তো যাচ্ছি না, আমি ধ্যানের প্রসঙ্গ শেষ হয়ে গেছে, আমি বলছি চিন্তা। চিন্তা বোঝা চিন্তা গেল? তার পারমিশন মানে ছাড়াই, হ্যাঁ, চিন্তা অটোমেটিক্যালি চলে জাগ্রত আসে। হয় এবং চলতে অটোমেটিক্যালি আপনাকে করে। তাহলে যে জিনিসটা অটোমেটিক্যালি আপনার ইচ্ছার বিরুদ্ধে চলে আসে, তাহলে আপনি কি করে বলতে পারেন যে আপনার কোনো ফ্রি কনসেন্ট বা ফ্রি উইল আছে? নেই তো। নেই। সেটা সেটা দেখলে নেই। না, সেটা দেখলেন আমাদের নেই। অ্যাকচুয়ালি ব্যক্তিগত বলেই কিছু নেই, যা না। হচ্ছে সবটাই মানে আমরা কারো সমষ্টিগত, অধীনস্থ হয়ে করছি। সমষ্টিগত রেজাল্ট। হুম। সমষ্টিগত রেজাল্ট নিজের পাত্রে, পাত্রটা নিজের, হ্যাঁ। হুম, আর রেজাল্টটা সমষ্টিগত। সমষ্টিগত। সমষ্টিগতর মধ্যে পরিবার পড়ছে, পরিস্থিতি, রাজনৈতিক অবস্থা, দেশের কন্ডিশন, প্লাস একটা এমন এক্স ফ্যাক্টর থাকবে যেটা হিসেবে মিলবে না, কিন্তু সেটা এসে অ্যাড হয়ে গেলে হয় খুব আপ হয়ে যাবে, নয় ডাউন হয়ে যাবে, না মিডিওকারই থাকবে। তাহলে আমরা যে প্রসঙ্গে ছিলাম সেখানে আবার ফিরে আসি, যে যে সিস্টেমটা, এই সিস্টেমটা একটা মার্সিলেস সিস্টেম, যেখানে পাপ এবং পুণ্য থেকে কোনোভাবেই মুক্তি মিলবে না, কেউ ছাড় পাবে না। ঠিক আছে? উনি যে উদাহরণটা একটু আগে শাশ্বতী দিলেন, আমি সেই গ্রন্থটার উপরে একটা ভিডিও বানিয়েছিলাম 2-3 ঘন্টার, সেটা আমি প্রাইভেট করে দিয়েছি 2-3 মাস আগে, কারণ সেটা দিলে বোম ফাটছিল। যাই হোক, এবার আমরা ফিরে আসি, আমরা এজেন্টগুলো নিয়ে পড়ি, এজেন্ট নিয়ে আগের দিনও পড়েছি। তো আপনাদের আমি মেডিটেশনের প্রসেসটা বলে দেবো ভাবছি। মেডিটেশন করানোর মতো এখন আমার শারীরিক মানসিক পরিস্থিতিটা তেমন ভালো নেই, তাও চেষ্টা করবো যদি করাতে পারি। 1 মিনিট, তাহলে একটা গুগল থেকে ছবি খোলার চেষ্টা করি, কম্পিউটারটা একটু স্লো।
মরেছে। আসল ছবিটা কোথায় গেল আমার প্রয়োজনীয়, সেটা বাদ দিয়ে সব আছে জগতের। এটা এটা দিয়ে কাজ চালাই। তো এটা হচ্ছে আমাদের বেদিক প্ল্যানেটেরিয়াম। ওকে, এখানে ভালো করে দেখুন, এই ছবিটা যদি একটু বড় পেতাম, কিন্তু বড় হতে দিচ্ছে না, ছবিটা বড় পেলে ভালো হতো। যাই হোক, এই ভিডিওটা তো খুলেছে অন্তত, পরে ইউটিউবে দিলে কপিরাইট খেতে পারি। যাই হোক, চালানোর চেষ্টা করি। আচ্ছা, আপনারা শুধু এইটুকুনি জানিয়ে দিন, আমি ভিডিওটা চালাবো, ভিডিওটা আপনার স্ক্রিনে রান করছে কিনা। রান করছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, রান করছে। করছে স্যার। হ্যাঁ 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 করছে স্যার, স্যার। হ্যাঁ করছে। ঠিক আছে। তো এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা হলো প্ল্যানেটারি সিস্টেমটা অ্যাকচুয়ালি হলো একটা বিন্দুতে। কোনোদিনও সবসময় জানবেন, এই যে কাল বা যে জগতের সৃষ্টিকর্তা আছে, সে আপনাকে কিন্তু সব কিছুতে হিন্টস দেয়। সব সৃষ্টির মধ্যে, সব আবিষ্কারের মধ্যে হিন্টস দেয় তার উপস্থিতি এবং তার প্ল্যান। জীবন আমাদের ঘোরাচ্ছে। আপনি একটা নাগরদোলা দেখেছেন যেখানে বাচ্চারা হাতি ঝোলে, ঘোড়া ঝোলে, উট ঝোলে, এরম ঝুলে থাকে মাচা থেকে, আর বাচ্চারা তার পিঠে চড়ে যায় এবং সেটা গোল গোল ঘুরতে থাকে, একদম কম বয়সী বাচ্চাদের জন্য গোল গোল সার্কুলার মোশনে যে দোলনাটা হয়। সেই রকমই ওর যে কেন্দ্রটা থাকে, যার ওপর ভিত্তি করে গোটা সিস্টেমটা ঘুরছে, ওই কেন্দ্রটাকে ধ্রুবতারা বলা হয় আমাদের অ্যাকচুয়াল ওয়ার্ল্ডে। এবং ওটাকেই কেন্দ্র করে কিন্তু সমস্ত প্ল্যানেট, ইভেন সূর্য, চন্দ্র এবং বাকি যে 7টা প্ল্যানেট আছে, তারা কিন্তু পৃথিবীকে প্রদক্ষিণ করে ভেদিক প্ল্যানেটেরিয়াম মতে। ঠিক আছে, আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, যত স্পেস এজেন্সি আছে তারা যখন কোনো ছবি প্রকাশ করে, সেখানে লেখে ইমেজেস অফ আর্থ ফ্রম স্পেস, ইমেজেস অফ সোলার ফ্যামিলি মানে সৌরজগৎ ফ্রম স্পেস। ইমেজ শব্দটার ডেফিনিশন আপনি গুগলে দেখে নেবেন। এটা সামথিং হুইচ ইজ মেড অফ ইম্যাজিনেশন, মানে ব্যক্তি যে কর্ম করছে তার ইম্যাজিনেশন প্রসূত ছবি। কোনোদিনও কিন্তু সেখানে লেখা থাকবে না ফটোগ্রাফ অফ সাচ অ্যান্ড সাচ থিং। ফটোগ্রাফ মানে হলো অ্যাকচুয়াল ছবি, ইমেজেস মানে হলো ইম্যাজিনারি ছবি। তো আপনারা যে ছবিগুলো দেখেন সেগুলো হলো ইমেজেস, সেগুলো ফটোগ্রাফি অথবা ভিডিওগ্রাফি নয়। কোথাও ফটোগ্রাফি অথবা ভিডিওগ্রাফি বলে লেখা থাকে না। ওকে, ওগুলো আপনি যদি ভালো করে দেখেন অ্যানিমেশন। কাল কোনোদিনও চায় না তার রহস্য ভেদ হোক, কিন্তু কাল এটাও চায় না যে তার রহস্য লুকিয়ে থাকুক। কিছু কিছু মানুষ তার রহস্য ভেদ করুক, সেটা সে চায়। আবার কিছু কিছু ম্যাক্সিমাম মানুষ তার রহস্যকে বুঝতে না পারুক, সেটাও সে চায়। সেজন্য আপনার আমার মতো কিছু মানুষ রহস্যকে ভেদ করা শিখে গেলেও অধিকাংশ মানুষ যেহেতু রহস্যকে ভেদ করা শিখতে পারবে না এই জীবনে, সেই জন্য দুটো দলের মধ্যে সেপারেশন থাকবে। আর যখনই সেপারেশন থাকবে, মানে একটা জলস্তর ওপরে আছে, একটা জলস্তর নিচে আছে, তখনই জলস্তর প্রবাহিত হতে বাধ্য হবে এবং কালের চক্র বা জীবনের চক্র চলতে থাকবে এবং তার সৃষ্টি কখনো বন্ধ হবে না। যদি সবাই জেনে যায় অথবা সবাই অজ্ঞানী হয়ে যায়, এটা কিন্তু জগতের ক্ষেত্রে একটা ডিসব্যালেন্স অথবা শেষ হয়ে যাবার তার জগৎটার একটা ইন্ডিকেশনকে দর্শায় যে এই জগৎটা শেষ হয়ে যাবে এবার, কারণ সবাই অজ্ঞানী অথবা সবাই জ্ঞানী। সেজন্য কম মানুষ জাগবে আর বেশি মানুষ ঘুমাবে, এটাই হলো কালের সিস্টেম। এবারে যখন আপনাকে এই জগতের মধ্যে, এই দশার মধ্যে রাখা হচ্ছে, তখন কাল কিছু এজেন্টকে রেখেছে। দেখুন এই এজেন্টগুলো হলো আমাদের সূর্য। এই দেখুন সূর্য এই আসছে ঘোড়ায় চড়ে, চন্দ্র এবং 7টা গ্রহ। এরা ঘোড়া মানে অ্যাকচুয়ালি রূপক অর্থে এরা ঘোরে। ঠিক আছে, কাকে কেন্দ্র করে ঘোরে? ঠিক যেমন ঘড়ি
কেউ ভালো করে বুঝতে পারছেন, ঘড়ি জিনিসটাও কিন্তু ইন্ডিকেশন যে জিনিসটা আছে। কোনোদিনও ঘড়িকে দেখবেন খুলে, ঘড়ির ভেতরেও কিন্তু একই রকমের পার্টস আপনি দেখতে পাবেন, যেটা অ্যাকচুয়াল কালের রিপ্রেজেন্টেশন। ভালো করে দেখুন, এই যে এজেন্টগুলো বিভিন্ন রকমভাবে ঘোরে এবং তাদের মধ্যে কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে, যেমন চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি, শনি, তাদের মধ্যে কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে, যে বৈশিষ্ট্যগুলোর প্রভাবে একটা মিলে ঝুলে একটা ভাইব্রেশন তৈরি হয় এবং মানুষটার যে পৃথিবীতে জন্মেছে তার চিন্তা তৈরি করে। যে ব্যক্তিটা পৃথিবীতে জন্মেছে তার চিন্তা তৈরি করে, এবং চিন্তা থেকেই কিন্তু সে ব্যক্তিগত জীবনে কি করবে, কি প্রাপ্তি করবে, কি অপ্রাপ্তি করবে, সেটার কারখানা বা কারবার সূচিত হয়। সেজন্য আমাদেরকে কিছু কিছু মানুষ বলার চেষ্টা করে যে চিন্তার পরিবর্তন করো। কোনো ধর্মগ্রন্থ বলছে পজিটিভ চিন্তা করো, কেউ বলছে শোক করো না, কেউ বলছে তাপ করো না, কিন্তু কেউ এটা দেখছে না যে তারা এগুলো করতে বাধ্য। এটা হচ্ছে ধ্রুবতারা, যেটা নিচের ছোট্ট ডটটা দেখতে পাচ্ছেন বড়টার নিচে। হ্যাঁ, আর এই যে লেয়ারগুলো দেখছেন, এখানে কেউ বলছে যে আমি মৃত্যুর পর এই লোকে যাব, কেউ বলছে আমি পুণ্যফল অর্জন করে মৃত্যুর পর এই লোকে যাব, কেউ বলছে আমি পুণ্যফল অর্জন করে এই লোকে যাব, কেউ বলছে এই লোকে যাব, কেউ বলছে এই লোকে যাব। কিন্তু আলটিমেটলি একটা জিনিস লক্ষ্য করুন, সময়ের স্পোকটা, যেটা দণ্ডটা, সব লোকেই কিন্তু গুঁজে আছে। ভালো করে লক্ষ্য করেছেন, সময়ের দণ্ড সব লোকের সেন্টার দিয়ে কিন্তু পার হয়েছে। দেখুন সময়ের দণ্ডটা দেখতে পাচ্ছেন, সেন্টারে আছে। মানে আপনি যেখানেই চলে যান সেখানে টাইম বিশাল হতে পারে, অনন্ত ফিল হতে পারে, কিন্তু আলটিমেটলি অনন্ত নহে। সেজন্য কেউ যদি বলছে অমুক নাম করো তোমার মুক্তি হয়ে যাবে, অমুক পথে চলো তোমার মুক্তি হয়ে যাবে, সেই ব্যক্তিও শিওর নয়, এবং সেই ব্যক্তিও পৃথিবীর যে রূপরস গন্ধের স্বাদ গ্রহণ করতে থাকতে চায়, তার সাম্রাজ্য যে বিস্তার হয়েছে তার সুখও কিন্তু সে গ্রহণ করতে থাকতে চায়, কারণ সেও 100% কোথাও না কোথাও গিয়ে শিওর নয় যে তার কি পরিণতি হবে। বোঝা গেল? কোনো সিওরিটি নেই, কারণ টাইমে স্পোক প্রত্যেকটা লোক যত আছে, উচ্চ লোক, জনলোক, পরলোক ইত্যাদি যত উচ্চ লোক আছে, সব কটাকে ভেদ করে করে গেছে এই যে টাইমের যে দণ্ডটা, সেন্টারের দণ্ডটা। তার মানে এরাও সবাই কিন্তু ওই যে কালকের ভাবচক্রটা নিয়ে পড়াশোনা করিয়েছিলাম ওর আন্ডারে। বোঝা গেল? হতে পারে আপনি 100 বছরে চলে গেলেন, ওখানে হয়তো 50 লক্ষ বছরে যাবেন, কিন্তু কমন জিনিস কি, যাবেন। এখানে 100 বছরটা কম মনে হচ্ছে, ওখানে কিন্তু 50 লক্ষ বছরটাই কম মনে হবে। ঠিক যেমন আপনার যখন একটা এই জিনিসটা কিন্তু কাল যে কোনো জিনিস করলে তাকে কিন্তু অনুভব করায় যে তার অস্তিত্ব। ভালো করে ভেবে দেখুন, যখন 10,000 টাকা আপনার রোজগার ছিল, আপনি ভাবছিলেন যে 50,000 টাকা রোজগার হয়ে গেলে আপনার সব সুখ এসে যাবে, আপনার সমস্ত অভাব মিটে যাবে। যখন 50,000 টাকায় রোজগারে চলে গেলেন, তখন ভাবছেন যে 10,000 আমি মিটিয়ে ফেলতাম, তাও মনে হয় যেমন হতো, 50,000-এও সেই অবস্থা। এরকম কার কার মনে হয়? স্যার আমার স্যার মনে আমার হয় হ্যালো স্যার। গল্প ঘুরে ফিরে একই থাকে কিনা দেখুন। একই থাকে, গল্প এক। হ্যাঁ হ্যাঁ স্যার। তখন তখন হ্যাঁ স্যার, খরচা বেড়ে যায়, যে 10 কোটি উপার্জন রোজগার বাড়লে করছে পার খরচাও ডে, বেড়ে যায়। তখন 10 খরচা কোটি, বেড়ে যায়। যে 1,000 টাকা রোজগার করছিল হঠাৎ করে সে 10 কোটি টাকা দিনে রোজগার করছে। হ্যাঁ, তো 10 সেও কোটি ভাববে, খরচা করবে। না সেও ভাবছে আজকে না 7 কোটি উঠলো, দিনটা ভালো গেল না। ভালো হলো না। আচ্ছা স্যার, সবার ওই যে দণ্ডটা, কালের দণ্ডটা সবার উপরে, মানে মানে কালের তো কোনো শেষ নেই। তাহলে একদম ছবিতে দেখতে পাচ্ছি বিষ্ণু শুয়ে আছে, তারও মাঝখান দিয়ে দণ্ড, সেই কালের দণ্ড ওপরে উঠে গেছে, তো একদম তারও উপরে কি আছে, মানে সবার শেষে বলে কি দিচ্ছি আছে? বলে দিচ্ছি বলে দিচ্ছি অ্যাকচুয়ালি আমরা কি দেখছি, জায়গা। এটা একটা জায়গা, আমি যেখানে বসে ঘর করে করছি এটা আমার ঘরের জায়গা, আপনি যেখানে বসে করছেন ওটা জায়গা। আচ্ছা, নিজের বাস্তবের চোখে কখনো হাওয়া থেকে জায়গাকে কেউ ক্রিয়েট হতে দেখেছেন? হ্যাঁ কি না উত্তর দেবেন। হাওয়া থেকে জায়গা উৎপন্ন হয়েছে? না স্যার। না স্যার, না না স্যার, আপনি দেখেছেন, মনে করতে পারছেন না। আমাদের তো ঝড় হয়, তো সাইক্লোন হয়। আছে স্যার। হাওয়া থেকে জায়গা আসে। কি স্যার করে স্যার? বেলুনে মেমোরি কার্ড। ইয়েস, মেমোরি কার্ড হাওয়া থেকে জায়গা তৈরি হয়। মেমোরি কার্ডের কিছু একটা এক্সপ্যান্ড করে দিল, হাওয়া থেকে জায়গা তৈরি হয়ে গেল। ওই ছোট মেমোরি কার্ড কোম্পানি যে মেটেরিয়াল দিয়ে তৈরি করছে,
ওইটাতেই 1 টেরাবাইট মেমোরি কার্ডও সেই কোম্পানি সেই মেটেরিয়াল দিয়েই তৈরি করছে। সেম জিনিস, খালি প্রোগ্রামিংটা চেঞ্জ করে দেয়। কারো মধ্যে 100টা গান ধরে, কারো মধ্যে 10,000টা গানের জায়গা হয়ে যায়। হাওয়া থেকে জিনিস তৈরি হয়ে গেল, হাওয়া থেকে জায়গা তৈরি হয়। আপনি ভাবছেন যে সবকটাই জায়গা তৈরি করেছে, এত বিশাল জায়গা, তার শেষ নেই। অ্যাকচুয়ালি আপনি একটা মেমোরি কার্ডের মধ্যে আছেন, যেখানে প্রত্যেকটা জগৎকে বানিয়ে বানিয়ে তৈরি করে তার ভিডিও বানিয়ে প্রোগ্রামিং করে রাখা আছে, ঠিক কম্পিউটারের প্রোগ্রামিংয়ের মতো। আপনি ভাবছেন যে একটা জগৎ থেকে অন্য জগৎ কয়েক লক্ষ হাজার কিলোমিটার দূরে, কিন্তু মেমোরি কার্ড দেখছে আমার প্রোগ্রামের মধ্যে এইটুকুনি একটা বিন্দুর মধ্যেও সবকটাই আছে। কারণ বিন্দুর মধ্যেই মহাকাশের ছবিও আছে, আবার ওই বিন্দুর মধ্যে কারো ঘরের ছবিও আছে। বোঝা গেল? আচ্ছা, এরকম ক্লাস জীবনে করেছেন কেউ? না স্যার। না স্যার, না না, জীবনে না করিনি। স্যার। না স্যার, না। করা যায় না স্যার। আপনার মতো স্যার এরকম ক্লাস কেউ করায় নাই। হ্যাঁ না। স্যার, এভাবে কেউ বোঝায়নি। অনেক করতে কিছু গেলে শুনি কিন্তু এক্সপ্লানেশন কেউ এভাবে দেয় না, চার পাঁচটা এত ডিটেলসে চার সুন্দরভাবে ইজিলি আমি কেউ বোঝাতে পারে না। চার স্যার, পাঁচ কথাগুলো তো তাহলে কথাগুলো তো প্রচন্ড গভীর কথা। এই সবার এইভাবে কথা কেউ করিনি কেউ। তাহলে কালের জগৎ হতে পারে একটা মেমোরি চিপের মতো, কিন্তু আপনার মনে হচ্ছে যে অনন্ত। বোঝা গেল? তাহলে কি করবেন? তাহলে এদের যে এজেন্টগুলো আছে এদেরকে খুশি রাখতে হবে, তাই না? কারণ কালকে আপনি সরাসরি, কাল তো সবই করছে, কাল আমার মধ্যে দিয়ে কথা বলছে, হয়তো সেই বলাচ্ছে যে এজেন্টগুলোকে খুশি রাখ, কিছুটা রাজত্ব দেবো। তো এজেন্টগুলোকে খুশি রাখার বিদ্যাই হলো আমাদের গ্রহের প্রতিকার। এজেন্টগুলোকে খুশি রাখতে হবে, কে কিসে সন্তুষ্ট দেখতে হবে। আলটিমেটলি এরাও কিন্তু দাস সিস্টেমের, এরাও হয়তো কাঁদতে কাঁদতে কাজ করছে। এদের ব্যথা কেউ কোনোদিনও বোঝার কথা ভেবেছেন যে এদের ব্যথা হতে পারে? বলুন, কেউ ভেবেছেন এদের যে আবার এদেরও কি কষ্ট কথা হতে স্যার? পারে? হতে আরে পারে। একে দিয়ে কত এরা তো রকম কাজ করাচ্ছে, একে দিয়ে মার্ডার হ্যাঁ। করাচ্ছে, একে দিয়ে উন্নতি করাচ্ছে, একে দিয়ে এ হয়ে করাচ্ছে। এর যদি ইমোশন ডেভেলপ হয়ে যায় কোনো কারণে, যেমন আমরা রোবট সিনেমাটায় দেখেছিলাম যে রোবটের মধ্যে ইমোশন ডেভেলপ হয়ে গিয়েছিল, তার মানে কালই তো দেখাচ্ছে ওটাকে। সিনেমাটা কে বানিয়েছে? কালই বানিয়েছে। স্যার তাহলে কাল কি আর্টিফিশিয়াল দেখাচ্ছে? ইন্টেলিজেন্স। যদি সে রোবট বানিয়েও থাকে, তার মধ্যে ইমোশন যদি ডেভেলপ হয়ে যায়, এদেরও তো ব্যথা থাকতে পারে যে আমাকে রোজ কত লোকের কিছু করতে হচ্ছে। আচ্ছা স্যার, থাকতেই পারে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে মানে কৃত্রিম বুদ্ধি, অথচ সেও তো ইমোশনাল কোম্পানি দিচ্ছে। তো তাহলে সেটা তো একটা এনার্জি সোর্স, মানে ওটাও কি ওই প্ল্যানিং এর মধ্যে দিয়েই ওটা মানে সেই ওপরওয়ালাই সৃষ্টি হ্যাঁ, করেছে? হ্যাঁ করেছে। স্যার তাহলে স্যার আপনি, ওটাও তো একটা স্যার ওটাও স্যার এনার্জি, মানে এনার্জি থেকেই এসছে। হ্যাঁ অবশ্যই এনার্জি আর ম্যাটারিটি তৈরি। স্যার আর একটা দাঁড়ান, পরে করছি, লিখে রাখুন। তাহলে কারণ কমপ্লেক্স এ তো কোথা থেকে কোথায় ঢুকছে আমি নিজেও জানি না, স্ক্রিপ্টেডই নেই, কিছু লেখাই নেই, বিনা স্ক্রিপ্টে বলছি, কারণ কন্টিনিউয়াস ক্যামেরার দিকে তাকিয়ে আছি। এবার ব্যাপারটা হচ্ছে যে যখন কেউ এইভাবে প্রবেশ করে গেল কালের জীবনে, কালের জগতে, তাহলে কাল কি দেখাচ্ছে? যে তার তৈরি রোবটের মধ্যেও ইমোশন থাকতে পারে, আর এই ইমোশনটা তাকে কষ্ট দিতে পারে, তার প্রেমের আঘাত ইত্যাদি দেখতেই পেয়েছিলেন ওই সিনেমার মধ্যে। তাহলে যদি এই রকম করা যায় যে আমাদের দুঃখ তো হচ্ছে, আমরা এদের এজেন্টের দুঃখে মলম লাগাবো, যদি এরকম কোন একটা আইডিয়া করা যায়, তাহলে ইউনিক আইডিয়া হতে পারে। যে এদের জন্য আমরা ক্ষমা চাইব, এদের জন্য প্রার্থনা করব, এদের যাতে উন্নতি হয়, এদের যাতে মুক্তি হয়। হবে না কি হবে না সেটা পরের ব্যাপার, কিন্তু চাইতে তো পারি। তাহলে এইটাও একটা মলম লাগানো হতে পারে, যেখানে আপনি মেডিটেশনে বসে এদের প্রতি, প্রথমে এদের আগে এদের পিছনে পুরাণের ব্যাখ্যাটা পড়ুন, যে এরা কোন ঋষি ছিল, কিভাবে এদের গল্পের স্টোরির মধ্যে এসেছিল, বৃহস্পতি কে ছিল, বুধ কে ছিল, বুধ মানে বৃহস্পতি স্ত্রী এবং চাঁদের মানে ইললেজিটিমেট চাইল্ড, অবৈধ সন্তান। তো এই যে গল্পগুলোর পেছনে কাল পুরো সৃষ্টির যখন রচনা করছে, তখন সে স্টোরি লাইন লিখছে। কারণ স্টোরির শুরুতে তো কোনো পাপ পুণ্য, ভালো মন্দ এগুলো তো ছিল না,
সে কিছু কিছু ইনফরমেশন দিচ্ছে বা কোনো রকম বিষয় বলছে, যার মাধ্যমে সে বোঝানোর চেষ্টা করছে যে পরবর্তী সময় এরকম ঘটনা ঘটলে এটাকে খারাপ ঘটনা হিসেবে ধরা হবে, পরবর্তী সময় এরকম ঘটনা ঘটলে সেটাকে ভালো ঘটনা হিসেবে ধরা হবে, আর এই রকম ঘটনা যদি ঘটে কারো জীবনে তাহলে তাকে এই সাজা পেতে হবে। তারপরে সে ঠিক করলো, যখন সে পুরো কোডিংসটা করে নিল যে এটা হলো সাজা, এটা হলো মজা, তারপর সে গ্রহগুলোকে পেছনে ছেড়ে দিল যে তোরা তোদের মতো করে ছিঁড়ে খা। কেউ বুঝিয়ে বুঝিয়ে হাঁপিয়ে যাচ্ছে যে ভালো কাজ করো, কারো মাথাতেই ঢুকছে না, আর কাউকে বোঝাতেই হচ্ছে না ভালো কাজ করে ফেলছে, আর কেউ হাজার চেষ্টা করলেও ভালো কাজ করে লাথি খাচ্ছে। পুরো সিস্টেমটা অ্যানোম্যালাস সিস্টেম। এবং যখনই আপনি সিস্টেমের কোনো ভুল ধরবেন তখনই কিন্তু ভালো করে দেখবেন সেই সিস্টেমের এজেন্ডাধারী যে ব্যক্তি যার উপর দায়িত্ব বর্তানো আছে সে এগিয়ে এসে তার সিস্টেমের প্রাধান্যতাটাকে ডিফেন্ড করবে যে না, সিস্টেমটার মধ্যে কোনো ভুল নেই, অ্যাকচুয়াল ভুল সামনের ব্যক্তির মধ্যে বা ঘটনার মধ্যে আছে, এদেরকেও ফিক্স করা আছে। মানে সিস্টেমটা ইন্টেলিজেন্টলি ডেকোরেটেড। আপনারা যখন এই যে পূর্বপুরুষের ব্যাপারটা যখন হিলিং করবেন, আপনারা আশা করি শুরু করেছেন, অ্যাকচুয়ালি যখন আপনি কিছু ডোনেট করবেন, ডোনেশনের আগে, কারণ এরাও যখন যে এজেন্টরা আছে এরাও তো আপনার পূর্বপুরুষই, হিসাব মতো দেখতে গেলে এই 9টা গ্রহ আপনার পূর্বপুরুষই। তো এদের হয়েও শ্রদ্ধাঞ্জলি পূর্বক এদের যাতে মঙ্গল হয়, এরা যাতে মুক্তি পায়, সেই প্রার্থনাটাকে অ্যাড করে দেবেন আপনার বাংলা ভাষায়, যে আমি অমুক গ্রহের প্রতি কৃতজ্ঞ, ভালো মন্দ সে যা করেছে আমার জীবনে তার প্রতি আমি ক্ষমাশীল, আমি চাই এরও মুক্তি হোক এবং এও উন্নতির পথে আরও বেশি, মানে বন্ধন থেকে মুক্তি হোক। কারণ কারোরই অধিকার নেই কাউকে শাস্তি দেবার জগৎ সংসারে। যদি কেউ বলে যে আমি সৃষ্টি করেছি, আমার অধিকার আছে, কেউ যদি ভুল করে তাকে শাস্তি দেবার, তাকে প্রথম কোশ্চেন এটাই, তোমাকে সৃষ্টিকে করতে বলেছিল যার মধ্যে ভুল হতে পারে, তাহলে সেই সৃষ্টি রাখার কি মানে হয়? তাই না? সেই সৃষ্টি রাখার কি মানে হয় যদি ভুল করে তৈরি হয়ে যায়? রাখার কি মানে হয়? মানে তুমি মাটি যেটা শুকনো পড়েছিল সেটাকে প্রাণ দিয়ে তুমি বাঁচালে, জীবন দিলে তোমার গুণের মধ্যে, আর তাকেই তুমি পিটছো, বা এমন একটা সিস্টেম তৈরি করে দিয়েছো যে সে পেটানি খাচ্ছে, তুমি পিটছো না, সিস্টেম পিটছে। তো দুটোর মধ্যে তো কোনো রকমভাবে একটা সুবুদ্ধি সম্পন্ন কোনো শক্তির পরিচায়ক নয়। আর কখন সেটা আমরা বুঝতে পারি, এত কিছু ভেতরের ডিটেলস কেন বুঝতে পারছি, সে কেন বুঝতে দিচ্ছে আমাদের, কেন আমাদের বোঝাটাকে বন্ধ করে দিচ্ছে না? আবার আসছি, সে চায় কিছু মানুষ জানুক। যতক্ষণ না তাকে কিছু মানুষ জানবে যে তৈরি করেছে, তার এন্টারটেনমেন্টের মূল লক্ষ্যই তো থাকবে না যে তাকে কেউ চেনে না। মানে আমি একটা বিশাল বড় ফ্যাক্টরি তৈরি করেছি, আমি মালিক, আর আমাকেই কেউ চেনে না, আমাকেই কেউ চেনে না, তাই না? তাহলে মালিকের কিরকম ফিল হবে? মালিক চাইবে না তার অস্তিত্বকে কিছুটা দেখাতে, কেউ চেনে না তাকে, 100 জন কাজ করে 100 জনই তার মালিককে চেনে না, তাহলে মালিকের পক্ষে কি সেটা সহ্য করে নেবার মতো? তো আপনারা অবশ্যই এজেন্টকে প্রাধান্য দেবেন এবং তাকে অ্যাড করবেন প্রার্থনার মধ্যে। আচ্ছা, 22 তারিখের যে আমাদের প্রোগ্রামটা আছে লিলুয়াতে গোশালায়, ওখানের একটা অন্তিম ক্লাস আমি পরশুদিন কি তার পরের দিন শুক্রবারও নিতে পারি, ঠিক আছে? শুক্রবার এরকম করে আপনার কাছে লিঙ্ক চলে আসবে। আমি আরও কিছু ডিজাইন করেছি কিভাবে আরও বেশি ভালোভাবে এজেন্টগুলোকে একটুখানি ব্যালেন্স করা যায়। সেদিনকে কিছু বলতে পারিনি অত কিছু, কারণ আমার সঙ্গে গলাটা বসেছিল, প্লাস সেদিনকে আমাকে প্ল্যানেটের সিস্টেমটাকে বোঝানোর ছিল, কারণ বিষয়টা বিশাল বড়। আমি বিশাল বড় বিষয় অত্যন্ত ছোট করে বলছি, তাতেই 2-3 ঘন্টা হয়ে যাচ্ছে। তো আপনারা ওই ক্লাসটায় অবশ্যই জয়েন করবেন এবং চেষ্টা করবেন যেটা বলছি সেটা। আচ্ছা, এবার হচ্ছে এই পিতৃপক্ষের দিনগুলোতে যারা যারা আটকে গেছে, নেক্সট জগতে যেতে পারেনি, বা তাদের কপি পেস্ট যে আত্মার অংশটা, যেটা কালকে আমি বুঝিয়েছিলাম ভিডিওয়ে, অবশ্যই যারা নতুন আছেন দেখে নেবেন, ওই ভিডিওটা ইউটিউবে আপলোড হয়ে গেছে আজকে। ওরা আটকে আছে এবং ওরা আমাদের পীড়ার কারক হচ্ছে। তো আমরা কি বললাম কালকে, যে যা আমি পুণ্যফল করবো আমি নিজের জন্য কিছু রাখবো না, পরিবারের জন্য কিছু রাখবো না, সবটাই সমর্পণ করে দিয়ে চলে আসবো, যে ওনাদের ওপর বর্তাও হোক আমার পুণ্যফল। এটা কি হবে? তাহলে ঠেলা খাবে কিছুটা।
পাইপ ঠেলা খেলে কি হবে? যেগুলো আটকে আছে সেগুলো বেরিয়ে যাবে। তো ন্যাচারালি পাইপের প্রবাহ ক্ষমতা বেড়ে যাবে। তো আমরা সেইভাবে কিন্তু এই জিনিসটাকে করব। এমন কি কেউ আছে যে কিছুই ক্লাসের কিচ্ছু মাথা মুন্ডু বুঝতে পারলো না? স্যার স্যার আপনার সাথে হ্যাঁ। আমার একটা বিষয় বোঝার আছে। বিষয়টা হচ্ছে অনেকদিন আগে স্যার আপনি একটা মানে করেছিলেন ছবি, যে পুরানো যে চিত্রটা, ওইটা কিন্তু স্যার আপনি যে কালারটা করেছিলেন ওইটা কিন্তু আমি আগেই দেখে ফেলছিলাম, আমি আপনার সাথে শেয়ার করছিলাম। তো কোন পুরানো ছবি? এরকম আমার আমার মামা আর কি পৃথিবীতে যে আটকে আছে এই জিনিসটা আমি যেভাবে হোক জানতে পারছি। এখন আপনি তো বলছেন শুধু পিতৃপুরুষের জন্য, তো আমি আমার মামার জন্য কিভাবে এটা করতে পারি? মামাও তো পিতৃপুরুষই হলো। মামা কে তাহলে? মাতৃ হয় না স্যার? পিতৃপুরুষ মানে আমার যে আগে ছিল উত্তরসূরি, মানে উত্তর উত্তরসূরি নয়, পূর্বসূরি। জি স্যার, পূর্বসূরি। তাহলে পূর্বসূরি মামা হতে পারে, মা হতে পারে, মায়ের বোন হতে পারে, মায়ের মাসি হতে পারে, মায়ের বংশের, বাপের বাড়ি বংশের কেউ হতে পারে, তো কোনো অসুবিধা নেই। মানে যে কোনো বংশেরই হতে পারবে, মানে শ্বশুর পাড়া প্রতিবেশীও হতে পারে, একটা কুকুরও হতে পারে, একটা গরুও হতে পারে। হ্যাঁ, এবার আটকে আছে সেটা বুঝবো কি করে? আপনার বোঝার দরকার নেই, আপনার স্মৃতিতে এসছে মানে তাকে তার নামে দিয়ে দিন। আচ্ছা, বুঝতে গেলে আবার তারা এসে আবার জট পাকিয়ে দেবে জীবনে বোঝাতে গিয়ে, যে আমাকে ডেকেছে বোঝানোর জন্য, ব্যাস হয়ে গেল। এক কথায় যারা পরলোকগত হয়েছেন প্রত্যেকের উদ্দেশ্যেই এটা করা যাবে। যে ইয়েস, আজকে লিস্ট আছে বা ধরে না আছে সেটা আমাদের জানা একদম উচিত। ভুলেও তাকে জিজ্ঞাসা করবেন না, আবার চলে আসবে বোঝাতে, হ্যাঁ রে এখানে লেখা আছে দেখ পর, ব্যাস এসে হয়ে গেল, ব্যাস আর যেতে চাইছে না, মজা পেয়ে গেছে, পছন্দ হয়ে স্যার গেছে একটা তার। কথা জিজ্ঞাসা করবো, আমার মা তো 1 বছর হলো মারা গেছেন। তো আমি অনেকদিন না মার জন্য খুব কষ্ট পেয়েছি আর কি। রান্না করতাম, নাম করতাম। তো একদিন ভোরের দিকে একটা স্বপ্ন দেখেছিলাম, এগুলোর কি কোনো মানে ভোরের দিকে একবার স্বপ্ন দেখছেন, আমি 365 দিন দেখি। না? আমাকে কিছু এটার বলুন, কি কোনো মানে আছে? আমাকে বলুন, আমি তো এটা- রোজ দেখি একটা দুটো করে। না, এটার আমি মানে কি খুঁজছি, সত্যি মানে সত্যির আমি কিছু নিজে দেখি ঘটনা আছে? সব মাসে 20 থেকে 25 বার। আমাকে কেউ মানে বলুন কি এর মানে আছে? আমরা আপনি সাবকনসিয়াস এক- মাইন্ডে আপনি একবার দেখে নড়ে চড়ে কেঁপে গেলেন, আমি আমি তো মাসে রোজ 25 দেখি। থেকে 26 বার হয়তো মাসে দেখি। আমাকে কে মানে না, এটা আমার বললো? দেখে ভাল লেগেছে কিন্তু। এই রে ভালো। যাই হোক, ভালো লেগে কি হবে? স্যার খারাপ লেগেই ভালো বা কি লেগেছে হবে? কারণ নমস্কার। মাকে দেখেছি সেই। যেটা করার হয় করুন, বের করে মানে রিলিজ করার চেষ্টা করুন। স্যার 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 আমি কিছু বলতে পারি? হ্যাঁ বলুন স্যার ওই যে আমার বলুন। মা কি হ্যালো, হ্যাঁ, হ্যাঁ, তাহিমিনা নূর বলুন। হ্যাঁ আমার মা হ্যালো। কিছুদিন আগে মারা গিয়েছে, কয়েক মাস আগে। তারপর কিছুদিন পর আমি স্বপ্নে দেখেছি আর মা এসে আমাকে বলতেছে যে আপনি আমাকেও এই 10 বার স্বপ্নে দেখেছেন, মাকেও স্বপ্নে দেখেছেন। প্রথম কথা, না স্যার, অতিরিক্ত এটা 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 স্যার একটু অন্যরকম। মানে আমার মা বলতেছে যে আমার কাছে অনেক ধন সম্পদ আছে, তারপর স্বর্ণ গহনা আছে, আমি তোদের সাথে থাকতে চাই। তারপর আমি বলছি না এটা তো সম্ভব না, আপনি যেখানে আছেন সেখানেই থাকেন, আমাদের সাথে থাকা সম্ভব না। তারপর আমার ছেলে জুবিন ও দেখুন, আমি দেখছে এখানে ওর দাদি স্বপ্নতে এসে শুনতে বলছে, বসবো? আমাকে একটা কথা বলুন, আমি ক্লাসের বৈশিষ্ট্যটা কি? আপনি একটা স্বপ্ন বললেন, উনি বলবেন। সবাই স্বপ্ন নিলে স্বপ্নের ক্লাস হয়ে যাবে। আমাদের উদ্দেশ্য ওটা নয়। আমাদের স্যার একটা উদ্দেশ্য আমার একটা কিছু কথা বলার জিজ্ঞেস ছিল। করবো স্যার? লাইফের প্যাটার্নটাকে হ্যালো, বোঝা। হ্যালো স্যার। স্যার আমার কিছু বলার ছিল স্যার। সুনয়নী বলুন। স্যার আমার কিছু মানে ব্যাপার আছে, মানে ব্যাপার ইন দ্য সেন্স স্যার, কিছু ভিশন বলতে পারেন, ঠিক স্বপ্ন নয়। আমার মানে লাইফের ভীষণ যেগুলো ধরুন নোডাল পয়েন্ট বা টার্নিং পয়েন্ট, যেখানে গিয়ে আমি প্রচন্ড ভাবে ভেঙে পড়েছি, এরকম একটা সিচুয়েশনে আমি মানে মানে হয়তো কয়েক সেকেন্ড বা কয়েক মিনিটের জন্য হয়তো চোখ লেগে গেছে, ঘুমিয়ে পড়েছি, এরকম সিচুয়েশনে আমি কিছু এমন ভিশন দেখি যেটা আমার পরবর্তীতে ওইটাই সত্যি হয়, মানে ওটাই আমাকে সাপোর্ট দেয়। আর সেই যে ভিশন গুলো আসে বেশিরভাগই হচ্ছে আপনার মানে ভোলে বাবা শিবের সম্পর্কিত। এটা আমার সঙ্গে 5 থেকে 6 বার হয়েছে। তারপরেও দুঃখ পাওয়া বন্ধ হয়েছে? ম্যাট্রিক্সের পেশা কমেছে? পেশা কমেছে? স্যার দুঃখটা যখনই দুঃখ পাই আমি ওনাকেই স্মরণ করে যাই, আর কিছু করি না, না। পেশা কমেছে, পেশা? এই না, যে পেশা তো কালকে কমেনি, আমি তাহলে পেশা তা তো কমবে আমার না। তাহলে স্যার একটা ওইটা কথা জিজ্ঞেস করবো স্যার? মানে পার্ট অফ একটা ড্রামা। কথা বলবো? হ্যালো, একটা কথা বলে দিচ্ছি, হ্যালো। ওনারটা বলে দিচ্ছি, যে এরকম যত উদাহরণ আছে তাহলে পার্ট অফ ড্রামা। দুঃখ কমবে না। পার্ট অফ ড্রামা। না স্যার, এটা আমার একটা হ্যালো অন্য কোশ্চেন আছে। স্যার, আমি একটু একটা কোনো কথা বলতে চাই। আচ্ছা আচ্ছা, হ্যালো, শাশ্বতী দি আগে বলে নিক। হ্যাঁ স্যার, আমার ছেলে তো ব্যাঙ্গালোরে থাকে।
এবার কথা হচ্ছে যেদিনকে মহালয়া মানে পিতৃপক্ষ শেষ, সেদিন ওদের ওখানে সোমেশ্বর মন্দির আছে। তো ওখানে অশ্বত্থ গাছ তো দেখতে পায় না, ওখানে বেল গাছ আছে ওই মন্দিরের মধ্যে। তো ওখানে কি ও জলদান করতে পারে পিতৃপুরুষদের জন্য বেল গাছে গোড়ায়? শিবলিঙ্গে করে দিতে বলবেন, স্যার ওরা শিবলিঙ্গ ছুতে দেয় না, মানে গাছেই ওর করুক তাহলে। ঠিক আছে, দেখুন এইগুলো আজকের ক্লাসের বিষয়বস্তু নয়। আজকের ক্লাসের বিষয়বস্তু ছিল প্যাটার্নটা লাইফের, সেটাকে আমি সেই নিয়ে বলুন। এগুলো আপনারা ম্যানেজ করে নিন, এগুলো আপনারা এদিক ওদিক করে মনের ভাব এক রেখে করে নিন, কোনো অসুবিধা নেই চেঞ্জ স্যার হলে। আমি যেটা বোঝাতে চাইছি, কেউ নিজের স্বপ্ন অথবা ব্যক্তিগত জীবনের উদাহরণ দেবেন না। এখন আমাকে এইটা বলুন যে আপনারা প্যাটার্নগুলো বুঝতে পারছেন কিনা, যে প্যাটার্নটা বললাম সেটা মেন জিনিসে আগে বুঝতে পারছেন কিনা, নাহলে আবার তো সুকরে চলে গেলেন। স্যার স্যার একটা কথা বলবো। হ্যাঁ বলুন। স্যার আমার একটা বান্ধবীকে আমি বলেছিলাম, তা ওই বান্ধবী পিতৃপক্ষের জন্য ও অশ্বত্থ গাছে জল দেওয়া শুরু করেছিল, কিন্তু তারপরে ওর পিরিয়ড হয়ে গেছে, তাহলে কি করা যেতে পারে? এইগুলো সব প্রশ্ন। অশ্বত্থ গাছে জল দেওয়াটা, গাছকে জল দিতে পারে গাছ মনে করে, যেমন পশুকে খেতে দিতে পারে পশু মনে করে। এটা কাউকে খেতে দিচ্ছে সেই মনে করে দিতে পারে সেবাভাবে। এটা কোনো মন্দিরে প্রবেশ যদি বারণ থাকে, বর্জিত থাকে, দেওয়া, সেখানে যাওয়া যাবে না, তবে বাইরে দিতেই পারে। কারণ আমি গাছকে জল দিচ্ছি, একটা প্রাণকে জল দিচ্ছি, তার খাদ্য বস্তা এ করে দিচ্ছি, কোনো অসুবিধা নেই তো, সেটা তো করতেই পারি। বোঝা গেল? একটা পাখি পুষেছি, তাকে আমি দেবতা মনে করতেই পারি, কিন্তু তাকে তো খেতে দিচ্ছি যেদিন, সেদিন তার খেতে দেওয়াটা তো ধর্ম, তার বেঁচে থাকার ধর্ম, তো সেটা তো করতে পারা যায়। হ্যাঁ, সেই যে প্লেসে আছে সেখানে হতে পারে যে প্রবেশ বর্জিত। অর্পণবাবু মাথা ঠিক আছে? আচ্ছা, অর্পণবাবু মাইকটা আবার অফ হয়ে গেল। হ্যাঁ বলুন অর্পণবাবু, আপনার মাইক কাজ করেন। হ্যাঁ বলুন। এন্টারটেনমেন্ট। স্যার আপনার হ্যাঁ, ক্লাসটা খুবই এন্টারটেনমেন্ট, শুধু এন্টারটেনমেন্ট আর এন্টারটেনমেন্ট, আর কিছু না, এইটুকুই বলতে চাই। ক্লাস মানে করার থেকে স্যার অন্য প্রসঙ্গগুলো খুব সুন্দর চলে আসে, ক্লাসটা যে মন দিয়ে করব সেটা রাখতে পারছি না, এইটুকুই স্যার। ধন্যবাদ কি অন্য, আচ্ছা যাই হোক, ধন্যবাদের কাজ করেছি আমি, প্রথমে ভাবলাম কিছু ভুল করলাম নাকি। আচ্ছা, না প্রণয় শুধু বাবু, এন্টারটেনমেন্ট স্যার। মানে কাজের কিছু নেই জিনিস। আচ্ছা, প্রণয় বাবু মাইক অন করুন। হ্যাঁ হ্যালো স্যার, দুটো কথা বলার আছে স্যার। বলুন। এক হচ্ছে গিয়ে পিতৃপুরুষদের উদ্দেশ্যে যে পয়সাটা দান করতে বলেছিলেন, সেটাকে আমি প্লাস্টিকের ঠোঙায় বা কোনো কি কাগজের ঠোঙায় রেখে দিতে পারি, পয়সাটা 1.5 মাস বাদে গিয়ে আমি কোনো মন্দিরে দিয়ে এলাম। করুন তাই। আর আরেকটা কথা বলার ছিল, এই চিন্তা সম্বন্ধে একটা কথা হচ্ছিল। চিন্তা সম্বন্ধে এক ব্যক্তিকে একটা সন্ন্যাসী বলছিলেন যে তুমি চিন্তা কি করে বন্ধ করবে, হনুমান নেই এরকম ভাবো, তখন দেখছে লোকটা অটোমেটিক চোখ বন্ধ করে দেখছে হনুমান হনুমান হনুমান। তারপরে সাধু বলছে কি বুঝলে, বলছে আমি তো হনুমানকেই দেখছি। আবার বলছে তুমি চোখ বন্ধ করে ভাবো শিব নেই, বলছে আমি তো শিবকেই দেখছি। মানে মানুষের মধ্যে অটোমেটিক চিন্তাধারা চলে আসে। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ, যারা automatic চিন্তা শূন্যতা লাভ করেছে, তাদের ওটা যোগ ছিল যে তারা চিন্তা শূন্যতা লাভ করতে পারবে, তাদের অ্যালাউয়েন্স ছিল, সেই জন্য তারা অ্যালাউড হয়েছিল। চেষ্টা তো কোটি কোটি মানুষ করছে, কারোর চেষ্টা ভুল করেও সঠিক জায়গায় লেগে আছে, কারো সঠিক চেষ্টা করেও ভুল জায়গায় লাগাতে পারছে না, মানে ঠিক জায়গায়। সুতপা বিশ্বাস বলুন। বলছি স্যার, আমরা যে পারপাসে এসেছি পৃথিবীতে, আমাদের কি সেটা করতেই হবে? কিছু পারপাস নেই, খেলনার পারপাস। আপনাকে কোনো সময় ভিলেন সাজিয়ে আনা হয়, কোনো সময় হিরো সাজিয়ে আনা হয়, আপনার হাতে স্ক্রিপ্ট নেই, ডাইরেক্টর যেরকম স্ক্রিপ্ট দিয়ে দেবে আপনাকে সেরকমই অভিনয় করতে বাধ্য হতে হবে। এবার এখানে আপনার ভূমিকাটা কোথায় বলুন, চৈতালি মণ্ডল? আমাকে যেমন বোঝানোর ভূমিকায় রেখেছে যে আমি এতগুলো লোককে রাত্রিবেলা ধরে ব্রেন ওয়াশ করবো, বোঝা গেল? আমাকে ওই ভূমিকায় রাখা হয়েছে। এবার আমার ব্রেন ওয়াশ হয়ে গেল, সবাই পাগল হয়ে ঘুরবে, ব্যাস হয়ে গেল আমার সাকসেস। কিন্তু আমি না করে থাকতেও পারবো না, আর আপনারা ক্লাস না করেও থাকতে পারবেন না, পাগল হতে চলে আসবেন। স্যার তাহলে মৃত ব্যক্তিদের উদ্দেশ্যে আমরা কি বলবো? মৃত বলবেন আমি ব্যক্তিদের যেন উদ্দেশ্যে ওখানে না যাই, বাস আমি এখানেই থাকতে চাই। না না সেটা না, বলছিলাম যে কি আশীর্বাদ করে, আশীর্বাদ মেডিটেশনটা হবে না? মেডিটেশনটা করানোর মতো এখন মানসিক অবস্থা আমার নেই, আমার নিজের ঘুম পাচ্ছে, ক্লান্তি লাগছে। হ্যাঁ একটা কথা বলবো স্যার, একটা কথা জিজ্ঞেস করার ছিল। আপনারা নিজেরা করে মেডিটেশনের নেবেন। পদ্ধতিটা জাস্ট বলে দিন একটু। মেডিটেশনে আপনি স্থির হয়ে বসবেন,
কোনো জিনিসপত্র, হ্যাঁ খুব ভালো জিনিস। মেডিটেশনে আপনি স্থির হয়ে চোখ বন্ধ করে পদ্মাসনে যেরকম বসতে হয় বসবেন, আসন নিয়ে বসবেন, বিছানায় বসে ভুলেও নয়। বেডরুম অ্যাভয়েড করবেন। যদি পৃথিবীতে আপনার কাছে একটাই রুম থাকে যেটাকে বেডরুম বলে, তাহলে বেডরুমে বসে করবেন। আর হাতে সেই জিনিসটা নেবেন যেটা আপনি দান করতে চান। সেটা যেমন আমি করতে পারি, আপনাকে বলতে পারি, এরকমভাবে দান করতে পারেন। আমার সামর্থ্য এইটুকুনি চাল দেওয়ার, এইটুকুনি ডাল দেওয়ার, এইটুকুনি তেল দেওয়ার, এইটুকুনি দুধ দেওয়ার, আমি সেগুলো সব প্যাকেটে ভরে নিলাম, যাতে একটা লোকের কিছু একটা, এইটুকুনি লবণ, এইটুকুনি লঙ্কা, এইটুকুনি হলুদ, যাতে একটা কিছু একটা রান্না হয়ে যায়, খিচুড়ি বা যাই হোক, সেটা এইটুকুনি 1 কাপও হতে পারে, হয়ে গেল। সেটা হাতে নিলাম, প্রত্যেকটা গ্রহের এক একটা করে গ্রহকে ডাকলাম, তাদের প্রতি সহানুভূতি দেখালাম। তারা যে খাটছে, তারাও যে পিসছে, সেটার প্রতি সহানুভূতি এবং তাদের প্রতি সপ্রেম অনুভূতি তাদেরকে প্রকট করলাম। তাদের প্রতি প্রেম দিলাম, ভালোবাসা দিলাম। সবসময় তাদের চাইতে রাখবো না যে তুমি দাও দাও দাও, তাদেরকে কিছু দিলাম। যারা রেকি জানেন তারা প্রত্যেকটা গ্রহকে 2 মিনিট 2 মিনিট করে ডিস্টেন্সে হিলিং দিলেন। ঠিক আছে, রেকি যারা করে তাদের কাছে অন্য হাতিয়ার আছে, স্টেন গান আছে, চালিয়ে দিলেন। তারপরে ওই বস্তুগুলো আপনার হাতেই ধরে রেখেছেন, অল্প অল্প, সামর্থ্য মানুষের ধরে নিচ্ছি সব থেকে কম। আপনি ওটা নিয়ে গিয়ে পূজার মন্দিরে কোনো গুরুজন, পুরোহিত অথবা যে কোনো ধর্মের ব্যক্তি, তার যে গুরুজন আছে, যে ওটার ব্যবহার করতে চাইবে এবং সসম্মানে গ্রহণ করবে, তাকে গিয়ে আপনি দিয়ে দিন এবং বলুন এটা আমার তরফ থেকে আপনার জন্য, কিন্তু মনে মনে বলুন যে এটা পিতৃপুরুষের উদ্ধারার্থে আমার পুণ্যফল সমর্পণ। ব্যাস এটাই, আর কিছু না, সিম্পল। আপনি মেডিটেশনটা 10-15 মিনিট চোখ বুজে করতে পারেন। এক একটা গ্রহকে 2 মিনিট 3 মিনিট করে সময় দিতে পারেন। পিতৃপুরুষদের নাম নিতে পারেন, যে কার কার উদ্দেশ্যে করছেন। যাদের নাম জানেন না তাদেরকে বলে দেবেন যে আরও যারা আছেন যার নাম আমি জানি না, তাদের সবাইকে আমি বলছি উদ্দেশ্য করে। বাস, এটা সিম্পল, কোনো টেকনিক্যালে যাচ্ছি না আমি, কারণ এই মুহূর্তে আমার বডি এখন সাপোর্ট করবে না এখন করাতে। আমি কারণ উল্টে পড়ে ঘুম পাচ্ছে এত। কার কিছু প্রশ্ন আছে? তাহলে আমি এখন ঘুমাতে চলে যাবো। স্যার স্যার হ্যাঁ একটা স্যার, কথা, হ্যাঁ স্যার, স্যার একটা কোশ্চেন স্যার আছে। আমার একটা কোশ্চেন আছে। কালকে থেকে হাত তুলে যাচ্ছি। নয়নবাবু বলুন। বলছি কালকে আপনাকে আমি 3-4 বার নয়নবাবু বলেছি, হ্যালো আপনি আজকের ভিডিওটা রেকর্ড দেখে নেবেন। হ্যালো হ্যালো স্যার, আপনি আমি একটা কথা বলবো। মুখ এক খুলেননি এক করে কালকে। যার বলার আছে সবাই হ্যাঁ সবাই সবাই বলে তারপর আমি নয়নবাবু আগে বলে নিক। নয়নবাবু বলে নিক, কাল থেকে হাত তুলে আছে মানে 24 ঘন্টা হাত ব্যথা। স্যার স্যার আমি তারপর পরে আমি বলবো, বলবো আমি স্যার বলবো তারপর আমি এরপরে। আমার তো সবাই আবার বলে হাত ওঠে না, এখানে হাত দেখা যায় না, আমি আরে বসে বাবা, আছি। নয়নবাবু বলে দিন, নাহলে গৌরীদি হ্যাঁ গলা ছাড়বে বলছি না। বলছি বলছি যে আপনি আমাকে যেগুলো বলেছিলেন সেগুলো আমি সব আচ্ছা, করেছি, হ্যাঁ আমাকে ওই গ্রহণের দিনকে, ঠিক আছে। আর মূলত যেটা হচ্ছে যে আমার আমার বাড়িটা, আমার বাড়িটার কোনো সমস্যা আছে কিনা আমি বুঝতে পারছি না, কারণ আমাদের গোষ্ঠীর মধ্যে প্রথম পাকা বাড়ি হলো আমাদের, ঠিক আছে। এবং সেখানে আমি যখনই কোনো ভাড়াটিয়াকে দিচ্ছি সে 2 মাস 3 মাস থাকছে, থাকার পরে আইদার তার কাজ হচ্ছে না, পেমেন্ট আটকে যাচ্ছে, এরকম কিছু একটা ব্যাপার। এটা আমার পুরুষের তরফ থেকে কোনো রকম কানেকশন আছে কিনা একটু জানাবেন। আর 3 হ্যাঁ নম্বর আছে। ব্যাপার যেটা কালকে আপনি যেটা আমাকে বলেছিলেন, কালকে আপনি যে কাজটা করতে বলেছিলেন পিতৃপক্ষের নাম নিয়ে অশ্বত্থ গাছের নিচে তিল এবং জল দেওয়া, আমি সকালবেলা যে আমি মর্নিং ওয়াকে বেরোই তো সেখানে গিয়ে আমি সেটা দিয়েছি। আর আজকে এখন এই মুহূর্তে আমি খবর পেলাম আমার পিসি আজকে 3:30-র সময় গত হয়েছেন, ওনাকে উড়িষ্যা থেকে ওনাকে নিয়ে যাওয়া হচ্ছে স্বর্গদ্বারে। হ্যাঁ, হুম, তো কালকে থেকে আমি যে জল যখন দেবো তখন কি মানে পিসির নাম নিতে পারি? নিতে এই পারেন। একটা প্রশ্ন। আচ্ছা নিতে পারি, আচ্ছা নিতে পারি, সেটা হয়ে গেল। এবার আপনি আমাকে বলুন যে আমার এই বাড়িটার এই অবস্থা কেন, আমি বাড়িতে ওখানে কিন্তু থাকি না। আর বাড়ি আপনি আপনার কালকে যে মধ্যে থাকে। সংকেতগুলো বলেছেন, কালকে যে সংকেতগুলো আপনি দিয়েছেন যে মানে যতই চেষ্টা করবে পড়াশোনা হবে না, শিক্ষা হবে না, পুরো সেগুলো 100% মিলে গেছে আমার সাথে। আমি যতই ওঠার যে চেষ্টা করছি রেমেডিগুলো পারছি যে না। রেমেডিগুলো কালকে দিয়েছি শুনুন, হুম, ওই বংশে যে সব থেকে কনিষ্ঠ মানে সবে জন্মেছে, তার হাত দিয়ে রেমেডিগুলো করা শুরু করুন যদি আমার সে আপনার মেয়ে সন্তান হয়। হ্যাঁ, আমার মেয়ে কারণ সে হলো অন্তিম শিকার হয়ে গেছে, এবার তার পরের প্রজন্ম যেন না খারাপ হয়। ঠিক আচ্ছা, আছে, আমি ওকে আমি এটা থেকে ওকে বেরোবো কি করে? সঙ্গে নিন। কালকের আচ্ছা, যে রেমেডিগুলো আমি দিয়েছি, ব্রাহ্মণকে হ্যাঁ করা, এ করা, সেই করা, এ করা, হ্যাঁ এটা আপনি হ্যাঁ মেয়ের হাত দিয়ে করান, যাতে ওর তরফ থেকে এসে বেঁধে যায়। কারণ আপনার জীবন যতটা যে যাওয়ার যা হওয়ার হয়ে যাচ্ছে, আপনার 2-3 বছর পর পরিবর্তন আসবেই। মেয়ের হুম যদি এসে যায়, মেয়ের থেকে সংক্রমিত হবে পজিটিভিটি আপনার দিকে, আপনার থেকে ও বাকি বাড়ির মেম্বারের ওই দিকে সময়টা তো সংক্রমিত স্কুলে থাকে, ও তো ওই সময়টা স্কুলে যে থাকে, তাহলে কি করে? কোনোভাবে আপনি, যে সময় থাকে না স্কুলে সেই সময় আপনি নিয়ে যান, কোনো অসুবিধা নেই, রাত্রির বাদ আচ্ছা দিয়ে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা কোনোভাবে আচ্ছা করান। ধরুন ডাক্তার বলেছে এটা করতে হবে, তো ডাক্তারকে তো আপনি বোঝাতে যাবেন যে আমার মেয়ে স্কুলে যায়, হবে না।
তো ডাক্তার বলবে তাহলে রোগ সারবে না, আচ্ছা আপনি আচ্ছা। বুঝে নিন। আর মানে আরেকটা জিনিস আপনি আমাকে বলেছিলেন 43 দিন গণেশ মন্দিরে গিয়ে গণেশের পায়ে মানে কিছু জিনিস দেওয়ার জন্য, তো তার সাথে কি আমি কি ফুলটাও দিতে পারি? দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, আমি ফুল আর ওটা একসাথে দেবো তো, ওই জন্য জিজ্ঞাসা করছিলাম। ঠিক ঠিক আছে, মানে আমার আর বেরোনোর কোনো উপায় নেই, এইভাবে চলতে হ্যাঁ, হবে। বেরোনোর উপায় আছে, 2-3 বছর পরে হয়ে যাবে, 2-3 বছর স্যার পরে। এবার এবার স্যার আমি এবার বলবো আমি স্যার, একটা বলি, এবার আমি বলি। এবার মারপিট হবে। আমি স্যার আমি কিন্তু চান্স এখনো একটা পাচ্ছি না। বলিনি। তপতি দি আগে বলে আম, নিক, তারপর গৌরী দি, না হ্যাঁ হলে এখানে মারপিট হয়ে যাবে। গৌরী দি ওকে আপনারটা স্যার। শুনবো, হ্যাঁ কোনো হ্যাঁ অসুবিধা আচ্ছা নেই। ঠিক আছে। আমার দুটো শুধু কোশ্চেন আছে। এক নম্বর হচ্ছে, আপনি যে রেমেডিগুলো এখন করতে বলছেন, তো আমার তো জানেন কালো ওষুধ চলছে, মাদার ইন লর ব্যাপারটা, আমি কি এগুলো করতে পারি না ওনার সেটা শ্রাদ্ধটা পুরোহিতকে হয়ে যাওয়ার জিজ্ঞাসা, পর? শ্রাদ্ধটা হয়ে যাওয়ার আগে মনে হয় করতে আছে কিনা জানি না। যাই তাও হোক, এটা 12 যেহেতু তারিখ মৃত শেষ হয়ে, ব্যক্তিদের 13 তারিখ শেষ হয়ে আপনি যাবে। হ্যাঁ আপনি এই ঘটনাটাকে মনে করুন যে আপনি একটা গাছের সেবা করছেন, গাছের সেবা করতে বারণ নেই, সেই হিসেবে করুন। আচ্ছা আচ্ছা। আপনি আরেকটা জল দিতেই হচ্ছে, পারেন, বাড়ির গাছকে জল দেবেন না, বাড়ির পাখিকে খেতে দেবেন না, হুম বাড়ির হুম পশুকে খেতে দেবেন না, তো না সেই ওই হিসেবে টাকাটা করুন। যে মন্দিরে তো আমি 1.5 মাস পর দেবো, অতএব আমার মনে হয় তখন ওটা তো সব শেষ জমান হয়ে যাচ্ছে। জমান তখন জমান, হ্যাঁ এখন জমান। হুম, ঠিক আছে। আচ্ছা আরেকটা বলছি, ওটা আমাকে এখন আনসার দিতে হবে না। ওই বোনের ব্যাপারটা কিন্তু খুব সিরিয়াস স্যার, ওটা আমাকে একটু কাইন্ডলি বলে দেবেন পরে হোয়াটসঅ্যাপে। ওই যে বোনের ঠিক আছে, ব্যাপারটা লিখেছিলাম, ওই স্পিরিট ফিট কিনা, ব্যাস আমার এই দুটি কোশ্চেন ছিল। থ্যাংক ইউ। ঠিক আছে। সোমা ঘোষ। স্যার আচ্ছা, প্রথম কথা, আজকে আমি আর ক্লাস নিতে পারছি না, আজকে আমি কি ক্লাসটা রাখতে পারি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার রাখুন। হ্যাঁ স্যার রাখতে পারেন, হ্যাঁ স্যার। হ্যাঁ ঠিক স্যার, আছে, আপনি আপনাকে যদি তাহলে ফোন পারেন করে তাহলে নেবো। ঠিক আছে, কালকে এক ঠিক সময় ফোন আছে, করে নেবো, ফোন করে ঠিক নেবো। আছে, ঠিক আছে, ঠিক আছে। স্যার, আমি একটা কথা একটু বলতে চাইছিলাম। স্যার আমি রেবেকা রিমা। রিমা কি, হ্যাঁ বলুন। জি স্যার, আমি তো হলাম মুসলিম না, তো হুম, আমার ক্ষেত্রেও বেশ কিছু সমস্যা তো স্যার হয়। আমি মুসলিম হিসেবে তো আপনারা যেভাবে যে কাজগুলো করেন সেগুলো তো স্যার আমি ওভাবে করতে পারবো না। তাহলে সেক্ষেত্রে কি আমি আমার পূর্বপুরুষদের জন্য যেটা বলছেন আমি দান কি কিছু করবেন, কিছু করে টাকা? দান পূর্ণ। হ্যাঁ আপনি এই আমাদের যে 22 তারিখে প্রোগ্রামটা হবে ওতে জয়েন করবেন, প্রচুর মুসলিম জয়েন করেছে, এখানে তেহমিনা দি আছেন, জাহাঙ্গীর বাবু আছেন, জয়েন করেছে, কোনো অসুবিধা নেই। কারণ যদি আপনার শরীরে রক্তের অভাব হয়, যদি রক্ত নিয়ে কেউ আসে, আপনি সেটার ধর্ম দেখতে যাবেন না, ঠিক আছে? বলে রক্ত নিয়ে নাও বডিতে ম্যাচ করলে, তো এটা হলো রক্ত, এটা হলো অক্সিজেন সঞ্চার করবে, আপনি করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর তার সঙ্গে সঙ্গে যে কিন্তু দানের বিধিগুলো বলেছি, হুম, হুম। দানের যে বিধিটা ওটা কিন্তু সব ধর্মে আছে, ওটা করুন, ঠিক আছে? আর দানটা নিজের অরা থেকে করবেন না, ওটা পিতৃপুরুষের নাম দিয়ে তার অরা থেকে, তার অস্তিত্ব থেকে করবেন। আপনার হতে পারে যে আপনার কোনো একটা পার্টিকুলার গ্রহ ভালো, সেই গ্রহের দান আপনার ক্ষেত্রে পরিচিত, আপনি যদি নিজের অরা থেকে সেই দানটা করেন যে আমি করলাম এই দানটা, তাহলে কিন্তু 12টা বেজে যাবে। স্যার আমি কিন্তু ভুগতেছি, আমার ফুপু কিছুদিন আগে মারা গেছে, তার জন্য কিছু নিজের থেকে করতে গিয়ে স্যার আমি প্রায় 1.5 মাস নিজের থেকে থেকে করবেন না তো, ভুগতেছি স্যার। আমি তো বলছি সারেন্ডার করে দিন, যেটা আমি করছি না, আমি নিমিত্ত মাত্র, তাদের হাত পা নেই, তাদের হয়ে আমি করছি, যাতে করে তাদের দিকে ডাইরেক্ট আমি দিয়ে দিতে পারি, আমার এখানে কোনো ভূমিকাই নেই। ভূমিকাহীন আপনি আপনার এটাকে দাখিল করুন, স্যার অস্তিত্বটাকে, আরেকটা ভূমিকা নেই। আরেকটা আর কথা তাদের হচ্ছে, হাত পা নেই বলে আমি তাদের হয়ে পূর্ণটা করছি। স্যার আমার একটা ছোট্ট প্রশ্ন ছিল। আমি আর উত্তর দিতে পারছি না, ঘুম পাচ্ছে খুব, স্যার শরীরটা ভীষণ খারাপ। ছোট্ট প্রশ্ন স্যার, প্লিজ একটা বলুন প্রশ্ন। স্যার বলুন। বলছি স্যার আমার নরেন্দ্রকে আপনি কথাটা শেষ বললেন হয়নি এখনো, একটা যে কথা একটু বলি। ওই পিতৃপুরুষের দানটা মেয়ের হাত দিয়ে করালে ভালো হয়, কিন্তু আমার মেয়ের তো 6 বছর বয়স, ওর পক্ষে তো ধ্যানে বসে ওটাকে আগমন করানো সম্ভব নয়, মানে আহ্বান আরে করানো দানটা সম্ভব করানো নয়। বলেছি, ধ্যানে বসাতে বলেছি। আচ্ছা ধ্যানটা আমি ওর বাবা আমরাই করবো, জিনিসটা ওকে দিয়ে দেওয়াবো। তাহলে ওকে দিয়ে উপার্জন একদম। করে জিনিসগুলো কেনান। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার, এটাই জানতে চাইছিলাম। স্যার এই মুহূর্তে তো এই যে আপনি বললেন 22 তারিখের ইয়াটাতে আমাকে জয়েন করতে বলেন, এই মুহূর্তে স্যার আমি তো এমনিতেও একটু সমস্যার মধ্যে চলতেছি, সামনের বার যদি সম্ভব হয় সেটা করতে পারবো, এই মুহূর্তে স্যার মনে হয় আমি করতে আচ্ছা, পারবো না। কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। জি জি স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, আজকের মতো টাটা। ঠিক আমার আছে, হয়ে গেছে। স্যার আমার একটা কথা ছিল স্যার। আর আজকের কথা আপনাকে শুনবো না। যেতে দেবে না। স্যার একটা কথা ছিল। হ্যাঁ বলে নিন, ছোট করে বলুন, যা বলবেন ছোট করে স্যার বলুন। আমি 22 তারিখে এই 22 তারিখে যে পূজাটা রাখা হয়েছে না, আমি 22 তারিখে আমি ওই জায়গায় কিছু শরীক হইতে চাই, বুঝছেন? যারা যারা আমার হতে চান তারা দূর থেকে বা সামনে থেকে যারা যারা শরিক হতে চান, আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে রেখে দিন, আপনাকে কালকে অ্যাটেন্ড করে নেওয়া হবে। আপাতত আজকে রাখছি আমি, কালকে দেখা হবে। কাল নয়, 2 দিন পরে আমি ক্লাস রাখবো, শুক্রবারে, তখন উত্তর দেওয়ার চেষ্টা করবো, এখন পাচ্ছি না। গুড নাইট। টাটা।